আমরা ফার্স্ট পেপার শেষ করছি, পার্ট 2 তে আমরা হচ্ছে সেকেন্ড পেপার নিয়ে কথাবার্তা বলবো। একদম প্রথমে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ক্রিয়ার কাল এবং ভাব। দেখো, সত্যি কথা বলতে গেলে এই টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা তুমি উপলব্ধি করবা যে ধরো গত বছরের আগের বছর একটা প্রশ্ন এরকম আসছে ঢাকা ইউনিভার্সিটিতে যে আমরা যেটাকে বলি চমৎকার তিনি সেটাকে বলেন চলনসই, কোন ক্রিয়ার কাল ব্যাখ্যা করো। তাহলে দেখো, আমরা যেটাকে বলি চমৎকার তিনি সেটাকে বলেন চলনসই, কোন ক্রিয়ার কাল ব্যাখ্যা করো। তাহলে এটার মানে কি দাঁড়ায় যে অপরিচিতা গল্প থেকে লাইনটা নিছে কিন্তু প্রশ্ন করছে তোমাকে টেন্স থেকে বা ক্রিয়ার কাল থেকে। তো এই টপিকটা ছোট, মনে রাখা খুবই সহজ, কিন্তু আমরা এটাকে আনইম্পর্টেন্ট মনে করি। সো ঢাবি তোমাকে দেখাই দেয় যে তুমি আনইম্পর্টেন্ট বলে কোনো কিছু নাই, লেস ইম্পর্টেন্ট বলে কোনো কিছু নাই, তোমাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে, ফলে তোমার যেই বেসিকটা সেটাকে হচ্ছে ভালো রাখতে হবে। এটা একটু মাথায় খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা, এখন ক্রিয়ার কাল যখন আমরা পড়বো আমরা চেষ্টা করব এটাকে যতটা সহজে পড়া যায়। এই সহজে আমরা কখন পড়তে পারবো? যখন আমরা এটাকে কোনো কিছুর সাথে রিলেট করতে পারবো, সম্পর্কিত করতে পারবো। কখন তুমি রিলেট করতে পারবা? তুমি খেয়াল করে দেখো, আমরা যখন বিশেষ্য তোমাদেরকে বুঝাই তখন আমরা বারবার বলি নাউন নাউন নাউন। কেন? কারণ তুমি নাউন পড়ছো, তো দুইটাকে কানেক্ট করতে পারবা। তোমাকে যখন বিশেষণ পড়াই তখন আমরা বলি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। প্রোনাউন পড়াইলে সর্বনাম সর্বনাম, বা সর্বনাম পড়াইলে প্রোনাউন প্রোনাউন। এরকম তুমি ক্রিয়ার কালটা যখন পড়বা, তোমার কাছে ক্রিয়ার কাল জিনিসটাকে কঠিন মনে হইলে তুমি এটা একটু চিন্তা করো যে তুমি কি টেন্স পারো কিনা। যদি তুমি টেন্স পারো তাহলে তুমি ক্রিয়ার কালও পারো। কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো আমরা হচ্ছে তোমাকে দেখাই দিব, ঠিক আছে? সেটাকে কঠিন মনে করার কোনো কারণ নাই। তুমি যদি টেন্স পেরে থাকো তাহলে তুমি ক্রিয়ার কালও পারবা। ওকে, এবার আসো ক্রিয়ার কালটা একটু দেখি। দেখো, বলা হচ্ছে ক্রিয়ার কাল প্রধানত 3 প্রকার, অর্থাৎ টেন্স যেরকম 3 প্রকার সেরকম বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। বর্তমানের 4টা প্রকার: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরঘটিত বর্তমান, অনুজ্ঞা বর্তমান। খেয়াল করে দেখো তো, আমরা যখন প্রেজেন্ট টেন্স পড়ছি সেখানে আমরা কি পড়ছি? আমরা পড়ছি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটি হচ্ছে সাধারণ বর্তমান। আমরা পড়ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সে প্রেজেন্ট কন্টিনিউয়াসই হচ্ছে ঘটমান বর্তমান। আমরা পড়ছি প্রেজেন্ট পারফেক্ট, সে প্রেজেন্ট পারফেক্টই হচ্ছে পুরঘটিত বর্তমান। আমরা অতীতে কি পড়ছি? পাস্ট ইনডিফিনিট, সে পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাধারণ অতীত। আমরা পড়ছি পাস্ট পারফেক্ট, আমরা পড়ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম অনেক কিছু পড়ছি। আমরা ফিউচারে পড়ছি ফিউচার ইনডিফিনিট, ফিউচার, এরকম অনেক ব্যাপার আমরা এখানে খেয়াল করছি। সেই জিনিসগুলাই আমাদের বাংলাতেও একই। তাহলে তুমি যখন এই বাংলায় ক্রিয়ার কাল পড়বা, একটু মাথায় রাখবা ইংরেজি টেন্স দিয়ে তুমি এটাকে রিলেট করে পড়বা, তাহলে তোমার কাছে ব্যাপারটা ধরতে সুবিধা হবে, যতটা সহজে ধরা যায় আর কি। এখন একটু একটা জিনিস খেয়াল করো, এখানে 4টা কিন্তু এখানে 3টা। এটার রিজনটা কি একটু খেয়াল করে দেখো। এবং এখানে একটা ডিফারেন্স আছে, একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে অনুজ্ঞা বর্তমানে। দেখো, বর্তমানে অনুজ্ঞা আছে কিন্তু ভবিষ্যতে অনুজ্ঞা আছে, কিন্তু দেখো অতীতে কিন্তু কোনো অনুজ্ঞা নাই। অনুজ্ঞা মানে কি সেটা তোমার একটু খেয়াল রাখতে হবে। অনুজ্ঞা কথাটার মানে হচ্ছে যখন তুমি কোনো আদেশ, উপদেশ, এই ধরনের কিছু যে বাক্য দ্বারা দিবা। যেমন ধরো আমি যখন তোমাদেরকে বলি মন দিয়ে পড়াশোনা করো, তো তোমাকে আমি মন দিয়ে পড়াশোনা করতে বললাম, এটা একটা উপদেশ। এখন তোমাকে উপদেশটা কখনকার জন্য দিতে পারি? এখনের জন্য, মানে বর্তমানের জন্য আমি তোমাকে একটা উপদেশ দিতে পারি। বর্তমানের জন্য আমি তোমাকে একটা আদেশ দিতে পারি। আমি তোমাকে বলতে পারি এইদিকে আসো, সেটা এক ধরনের আদেশ, এটা এক ধরনের উপদেশ, আগের বাক্যটা। তো আদেশ এবং উপদেশ একটা মানুষকে আরেকটা মানুষ বর্তমানে দিতে পারে, ভবিষ্যতের জন্যও দিতে পারে। যেমন আমি যদি তোমাকে বলি নিয়মিত পড়াশোনা করো, তার মানে আমি তোমাকে ভবিষ্যতে নিয়মিত পড়াশোনা করতে উপদেশ দিচ্ছি। তাহলে অনুজ্ঞা যেটা, আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলো ইউজুয়ালি আমরা বর্তমানে অথবা ভবিষ্যতের জন্য দেই। অতীত, যেই সময়টা পার হয়ে গেছে, সেখানে যে তুমি কাউকে কোনো উপদেশ দিতে, আদেশ দিতে পারো না, ওটার কোনো ভ্যালিডিটি থাকবে না, কারণ এটা তো সময়টা চলে গেছে। এখন তুমি কি তাকে বলবা যে ভালো করে পড়াশোনা অতীতে কইরো? এটা তো বলা পসিবল না। এই কারণে তুমি দেখবা অনুজ্ঞাটা অতীতে নাই। সো এই পার্থক্যটা একটু খেয়াল রাখতে হবে, বাকি সব হচ্ছে সহজ। সো আসো প্রথমে আমরা একটু বর্তমান কাল নিয়ে কথাবার্তা বলি। সো বর্তমান কাল, আমরা যখন বলি বর্তমান কাল তখন আমরা বেসিক্যালি বুঝাই যে বর্তমানে বা এই সময়ে যেই ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে, বর্তমানে যে ক্রিয়া সম্পাদিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে বর্তমান কাল। এখন তুমি একটা জিনিস একটু খেয়াল করো, আমাদের বর্তমান কালের একদম প্রথম যে বর্তমানের প্রকারটা সেটা হচ্ছে সাধারণ বর্তমান, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমার ইংরেজিতে কি ছিল দেখো, যখন কোনো সাধারণ, মানে যখন কোনো ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে বুঝায় তখন আমরা কি বলি? সাধারণ বর্তমান। তো আমি একটু লিখে দেই, যখন কোনো ক্রিয়া
সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান আমরা কি বুঝি? যখন কোনো ক্রিয়া বর্তমানে নিয়মিত ঘটে, এটা বোঝাতে হলে আমরা বলে থাকি সাধারণ বর্তমান। তার মানে ধরো আমি যদি বলি যে আমি ক্লাসে যাই, আমি উদ্ভাসে যাই, আমি পড়াই, এই কথাগুলো কি হচ্ছে? বর্তমান কালকে বোঝাচ্ছে এবং বর্তমানের একটা সাধারণ কথা যেটা নিয়মিতভাবে ঘটতেছে। তুমি প্রতিদিন ক্লাস করতে যাও, আমি প্রতিদিন ক্লাস করাইতে আসি, সো এগুলো একটা রেগুলার বেসিসের একটা কর্মকাণ্ড। তাহলে এই ধরনের এক্সাম্পলগুলো সাধারণ বর্তমানের মধ্যে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা জিনিস একটু মনে করে দেখো, তুমি যখন ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ছো, তুমি সেখানে পড়ছো যে যখন কোনো ইউনিভার্সাল ট্রুথ থাকবে, অর্থাৎ চিরন্তন সত্য থাকবে, সেই চিরন্তন সত্যগুলোকে তুমি বলছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বাংলার ক্ষেত্রে এরকম চিরন্তন সত্য আছে না? সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এই ব্যাপারগুলো যদি তোমার আসে তখন তুমি সেগুলোকে বলবা হচ্ছে সাধারণ বর্তমান। তো তোমরা আমাকে বলো সাধারণ বর্তমান কাল বুঝছো কিনা? জাস্ট ওয়াই অথবা এন, ইয়েস নো বলো। ওকে, ঠিক আছে, সাধারণ বর্তমান কাল বুঝছো বেশিরভাগ। ঠিক আছে, তারপরেরটাতে আমরা চলে আসি। তারপরে সেকেন্ড যে আমরা বর্তমানটা পাই সেটাকে আমরা বলতেছি হচ্ছে ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান, ওকে। সো ঘটমান বর্তমান কোনটা? যখন আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? মনে করে দেখো যে কোন একটা ক্রিয়া যখন বর্তমানে চলছে বুঝায়, যেমন ধরো এখন ক্লাস চলছে, আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা পড়ছো, সো কাজটা এখন কারেন্টলি চলমান অবস্থায় আছে। এরকম কোন ক্রিয়া যদি বর্তমানে চলছে বুঝায়, ক্রিয়া বর্তমানে চলছে এমনটা বোঝাতে আমরা হচ্ছে ঘটমান বর্তমান ব্যবহার করে থাকি। যেমন আমাদের ক্লাস চলছে, আমরা ক্লাস করছি, এই কাজগুলো হচ্ছে আমাদের ঘটমান বর্তমানের মধ্যে ইনক্লুডেড। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা সেটা, ওকে। তারপরে যেটা আমরা পাই থার্ড, সেটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান। থার্ড আমরা পাই হচ্ছে পুরা ঘটিত বর্তমান। সো পুরা ঘটিত বর্তমান কি? আমরা যেটা ইংরেজিতে বলছি প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্ট কি ছিল? কোন একটা ক্রিয়া এইমাত্র সম্পন্ন হয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে পুরা ঘটিত বর্তমান। ফর এক্সাম্পল, আমি ক্লাসটি করেছি, আমি অঙ্কটি করেছি, তারা বাড়িতে ফিরেছে। এখানে ফিরেছে এটা কিন্তু বর্তমানে আছে এবং মাত্র ফিরছে এরকম একটা কিছুকে বোঝাচ্ছে। তাহলে কোন একটা ক্রিয়ার কাল যদি এইমাত্র সম্পন্ন হয়, এইমাত্র যদি ক্রিয়াটা সংগঠিত হয়, তখন সেই ক্রিয়ার কাল মানে সময়টাকে আমরা বলি হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। তার মানে এইমাত্র সম্পন্ন ক্রিয়ার কাল, এইমাত্র সম্পন্ন ক্রিয়ার কাল, এটাকে আমরা বলি হচ্ছে পুরা ঘটিত বর্তমান। যেমন আমি ক্লাসটি করেছি, আমি ক্লাসটি করেছি। আর এখানে বলবো আমি ক্লাস করছি, এর উপরটাতে আমি ক্লাস করছি মানে এখন করছি, আচ্ছা ক্রিয়া। এর উপরটাতে আমরা কি বলবো? আমি ক্লাস করি, আমি ক্লাস করি। তাহলে দেখো ক্রিয়ার কালে পার্থক্যটা হয়েছে করে, করছি আর করেছিতে। ওকে, আমরা যদি এর পরে চলে যাই, আমাদের যেই ফোর্থ সাধারণ মানে বর্তমানের যে ফোর্থ ক্যাটাগরিটা বা ফোর্থ যে প্রকারটা, সেটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান। অনুজ্ঞা, তো আমরা প্রথমেও বলছি যে যখনই তুমি কোনো অনুজ্ঞা পাবা, সেই অনুজ্ঞা কথাটার মানে হচ্ছে এখানে কোনো ধরনের বর্তমানে বক্তা কাউকে যদি কোনো আদেশ দেয়, কোনো উপদেশ দেয়, কোনো ধরনের অনুরোধ করে, কোনো কিছু প্রার্থনা করে, কিংবা কোনো ধরনের আশীর্বাদ দেয়, এই ধরনের কিছু যদি প্রকাশ করা হয়, তাহলে সেগুলোকে আমরা বলি হচ্ছে অনুজ্ঞা বর্তমান। অর্থাৎ যে ক্রিয়া দ্বারা বক্তা কি করে? আদেশ দেয়, উপদেশ দেয়, নিষেধ করে, প্রার্থনা করে, এরকম কিছু যদি তুমি পাও, সেটাকে তুমি বলবা হচ্ছে আশীর্বাদ করে, এই ধরনের কিছু পাইলে তুমি সেটাকে বলবা হচ্ছে বর্তমান অনুজ্ঞা। তো ধরো আমি যদি বলি সকলের কল্যাণ হোক, সকলের কল্যাণ হোক,
তাহলে কল্যাণ যে হবে এটা কখন হবে? এখন হবে। কার হবে? সবার হবে। সো এটা দ্বারা কোন একটা মঙ্গল সূচক প্রার্থনা করা হচ্ছে। আমি যদি তোমাকে বলি তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখা শেষ করো, তাড়াতাড়ি লেখা শেষ করো, এটা এক ধরনের আদেশ। এবং এই ক্রিয়াটা দেখো তো, এই ক্রিয়াটা বর্তমান কালের একটা ক্রিয়া না? করো। তাহলে কখন করবা? এখন শেষ করবা। তাহলে এই যে এটা এক ধরনের আদেশ এবং বর্তমানের আদেশ, এই কারণে আমরা এটাকে বলতেছি হচ্ছে বর্তমান অনুজ্ঞা। তার মানে অনুজ্ঞা কি অভি, খেয়াল করো। অনুজ্ঞা হচ্ছে যখন আমরা কোনো ধরনের আদেশ, উপদেশ, অনুরোধ, কোনো ধরনের প্রার্থনা, এই ধরনের বক্তব্য যখন দিব, সেই বক্তব্যটা যদি বর্তমানের জন্য হয় তাহলে সেটাকে আমরা বলবো বর্তমান অনুজ্ঞা। যেমন সকলের কল্যাণ হোক, বর্তমানে আমি চাচ্ছি সবার কল্যাণ হোক। তাড়াতাড়ি লেখা শেষ করো, এখন লেখাটা শেষ করতে বলতেছি, এবং এটা একটা আদেশ তোমার প্রতি আমার, এই কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে অনুজ্ঞা বর্তমান। ওকে, তাহলে আমরা একটু এখানে খেয়াল করার চেষ্টা করব আমাদের যে ক্রিয়ার মূল অংশটা আছে, অর্থাৎ ধাতু, মানে যে করি, করি এটা একটা ক্রিয়া। সো করি ক্রিয়াটার মূল অংশকে আমরা কি বলবো? ধাতু। তাহলে এখানে ধাতুটা কি? কর। তাহলে এখানে আমরা মাথায় রাখবো যে আমাদের যে ধাতুটা আছে সাধারণ বর্তমানে, আমরা যে ধাতুটাকে পাবো সেই ধাতুটার সাথে আমরা আমি হলে রস্বই, তুমি হলে এ, সে হলে ও, তিনি হলে এন, এরকম কিছু জিনিস আমরা হচ্ছে এখানে যুক্ত করব। তাহলে ধাতুর সাথে আমরা কি যুক্ত করব? আমার ক্ষেত্রে আমি করি, তোমার ক্ষেত্রে তুমি করো, তার ক্ষেত্রে সে করে, আর তিনি হলে তিনি করেন। তাহলে দেখো, আমি ক্লাস করি, তুমি ক্লাস করো, সে ক্লাস করে, তিনি ক্লাস করেন। এরকম প্রত্যেকটা এই যে ধাতুর সাথে যখনই তুমি ই, ও, এ, এন এগুলো বসাতে পারবা, তখনই তুমি সেই কালগুলোকে কি বলবা? সাধারণ বর্তমান কাল বলতে পারবা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে এরপরে আমরা সেকেন্ড যেটা পাচ্ছি সেটা কি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের ঘটমান বর্তমান কাল। তাহলে এরকম ভাবে আমাদের যে ঘটমান বর্তমান কাল, সেটারও যদি আমরা এরকম একটা টেকনিক বা শর্ট কিউ দাঁড় করাই, সেটা কি হবে দেখো তো। এখানেও আমাদের একটা ধাতু থাকবে, যে কর ধাতু। তো ধাতুর সাথে কি আছে দেখো তো? ছি। তাহলে আমার ক্ষেত্রে আমি কাজ করছি, তার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে তুমি কাজ করছো। তাহলে এটা কি হবে? করছির পরে করছো। সে কাজ করছে, তিনি কাজ করছেন। এটা যদি তুমি পাও, তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো এটা হচ্ছে একটা ঘটমান বর্তমান কালের এক্সাম্পল। ঠিক আছে? ওকে, থার্ড আসো, আমরা চলে যাই আমাদের পুরা ঘটিত বর্তমান কাল থাকলে এরকম আমরা ধাতুর সাথে কি দেখবো। সো আচ্ছা, আমি না বলি, তোমরা আমাকে বলো যে এতক্ষণ যে বুঝছো, সো পুরা ঘটিত বর্তমান কাল থাকলে আমরা ধাতুর সাথে কি দিব দেখো তো। ধাতুর সাথে আমরা এই যে করেছি, সো ধাতু প্লাস এছি। আমি করেছি, তুমি করেছো, সে করেছে, তিনি করেছেন। এরকম কিছু আমরা হচ্ছে দেখলে আমরা চিনবো যে এটা হচ্ছে আমাদের পুরা ঘটিত বর্তমান কালের এক্সাম্পল। ইয়েস, তোমরা অনেকেই বলছো। ঠিক আছে, ওকে। তারপরে বর্তমান অনুজ্ঞা যদি হয়, তাহলে অনুজ্ঞা হলে আমরা কি বলবো? হোক। দেখো, হোক এখানে কিন্তু আমাদের অধাতুটা বা অধ্বনিটা বা ও ধ্বনিটা আসতেছে। সো হোক শুধু অ। তুমি, তুমি কাজটি করো, তিনি কাজটি করুন, তিনি কাজটি করবেন, এরকম ও, ওন, এই ধরনের ব্যাপারগুলো এখানে হচ্ছে আসবে। ঠিক আছে? প্লিজ ক্লাস, কাজটি শেষ করবেন মানে এখন শেষ করবেন, এরকম একটা ব্যাপার। সো এবেন হলে আমরা করবেন বুঝাচ্ছি, করুন হতে পারে, করো হতে পারে, ক্লাসটি করো, কাজটি করো, এরকম কিছু এখানে হতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে বর্তমান কাল, এই বর্তমান কালের চারটা পার্ট আমরা বুঝছি কিনা একটু বলে জানাই দাও। মুন্না, তুমি একটু ট্রাই করো তো। ফিরেছেন, এটা কি হবে তাহলে? ফিরেছেন এটা কি হবে? তিনি বাড়ি ফিরেছেন। যদি এখন বাড়ি ফিরেন, তাহলে এখানে সুন্দর করে বলা আছে, একটু খেয়াল করে দেখো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অতীতে চলে যাই।
এবার আসো অতীতকাল পড়ি। তাহলে অতীতকাল কি? অতীতকাল অবশ্যই বর্তমান কাল যদি যে ক্রিয়া এখন সম্পন্ন হচ্ছে হয়, তাহলে অতীতকাল হচ্ছে যে ক্রিয়া অতীতে সম্পন্ন হতো। অতীতে যে ক্রিয়া সম্পন্ন হতো। আচ্ছা, তাহলে প্রথম অতীতটা আমাদের কি পাবো আমরা? সাধারণ অতীত। সাধারণ বর্তমানের মতো আমরা এখানে পাচ্ছি হচ্ছে সাধারণ অতীত। তাহলে বলো, সাধারণ বর্তমান যদি হয় যে যে ক্রিয়া বর্তমানে নিয়মিতভাবে ঘটতেছে, তাহলে সাধারণ অতীত কি হবে? অতীতকালে যে ক্রিয়াটা সাধারণভাবে সম্পন্ন হয়ে গেছে, জাস্ট সম্পন্ন হয়ে গেছে। যেমন আমি যদি বলি যে তারা সেখানে ঘুরতে গেল, বা আমি যদি বলি তখন বাতিটা জ্বলে উঠলো, তাহলে এখানে আমি বুঝাচ্ছি যে বাতিটা জ্বলে অলরেডি উঠছে। তো সাধারণভাবে কোনো কাজ যদি সম্পন্ন হয়ে যায়, তখন বাতিটি জ্বলে উঠলো। উঠলো, দেখো উঠছে কিন্তু আগে, এখন না। আমি যদি বলতাম এখন বাতিটা জ্বলে উঠলো, তাহলে একটা বিষয়। সো উঠলো, এই ধরনের ক্রিয়া যদিগুলো আমরা যদি দেখি যে অতীতকালে যে ক্রিয়া অলরেডি সম্পন্ন হয়ে গেছে। এবার আমি যদি বলি তারা সেখানে ঘুরতে গেল, সো চলে অলরেডি গেছে, তারা অলরেডি সেখানে কি করছে? ঘুরতে চলে গেছে। এই ধরনের ক্রিয়াগুলোকে আমরা বলবো হচ্ছে সাধারণ অতীতকাল। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড যে এক্সাম্পলটা বা সেকেন্ড যে প্রকারটা, সেটা হচ্ছে ঘটমান অতীত। তাহলে ঘটমান বর্তমানের মতোই ঘটমান অতীতটাও। তাহলে ঘটমান অতীতটা আমরা মনে রাখবো কিভাবে? ঘটমান অতীতে আমরা দেখব যে যে ক্রিয়া অতীতকালে চলছিল, আমরা যখন ঘটনাটা ব্যাখ্যা করব তখন কাজটা চলমান অবস্থায় ছিল। যেমন আমি যদি বলি আমি তাকে যখন দেখলাম সে তখন হাসছিল, এই যে দেখো সে হাসছিল, তারা খেলছিল। তার মানে এই কথাটায় খেয়াল করে দেখো, যেই সময়ের কথা বলা হচ্ছে সেই সময়টা অতীত, কিন্তু যে কাজটা করতেছে বা যে ক্রিয়াটার কথা বলা হচ্ছে সেই ক্রিয়াটা কিন্তু চলমান ছিল। তাহলে ঘটনা অতীতের এবং ক্রিয়াটাও কি? চলমান ছিল। তাহলে আমি যখন বলবো তারা ক্লাস করছিল, তারা ক্লাস করছিল, তাহলে ক্লাস কি এখন করতেছে নাকি অলরেডি করে ফেলছে? অবশ্যই ক্লাস করে ফেলছে। তো করে ফেলছে মানে কি? পাস্ট টেন্স। এখন পাস্টের মধ্যে এখানে দেখো কাজটা চলমান অবস্থায় ছিল, তো চলমান অবস্থায় থাকার কারণে আমরা এটাকে বলতেছি হচ্ছে ঘটমান অতীত। আচ্ছা, থার্ড আমরা যে অতীতটা পড়বো সেটা হচ্ছে আমাদের পুরাঘটিত অতীত। পুরাঘটিত বর্তমানের মতোই পুরাঘটিত অতীতটা, যেখানে আমরা দেখব যে অতীতকালে প্রায় ঘটনাটা নিত্য অতীত। এটা পুরাঘটিত অতীত হচ্ছে যেটা অনেক আগেই ঘটে গেছে এবং এটার পরে কিছু সময় অতিবাহিত হয়েছে। ফর এক্সাম্পল, এখানে খেয়াল করো তারা ক্লাস করছিল, এখানে কিন্তু এমন কোনো কিছু বলা হয় নাই যে ঘটনাটা ঘটে গেছে তারপরে আবার কিছু সম্পন্ন হয়েছে, এরকম না। কিন্তু পুরাঘটিত অতীতগুলো যখন তুমি দেখবা, সেখানে দেখবা যে ক্রিয়াটা অনেক আগে হয়েছে, এটার পরে আরো অনেক ঘটনা ঘটছে, তুমি এখন বর্তমানে আসো, এরকম একটা কিছু বলবে। যেমন আমি যদি বলি খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে, তার মানে তুমি খবরটা আমাকে চিঠিতে জানাইছো, এরপরে আমি শুনছি, জানছি, জানার পরে আরো অনেক কিছু হয়েছে। তো খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে, তাহলে দেখো খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে। সো একটা এক্সাম্পল দিয়ে আমরা কি করব? এই ক্রিয়ার কালগুলোকে মনে রাখবো। একটা এক্সাম্পল দিয়ে মনে রাখলে কি সুবিধা হবে? এই যে দেখো আমরা এখানে যেরকম একটা এক্সাম্পল মনে রাখছি, সাথে এটা মনে রাখছি। দেখো তুমি কিন্তু ই ও এ এন এটা প্রত্যেকটা মুখস্থ করবা না, তুমি শুধু যে কোনো একটা পার্সনের ক্ষেত্রে মুখস্থ করবা। ধরো তুমি তোমার ক্ষেত্রে মুখস্থ করবা, তোমার ক্ষেত্রে মুখস্থ করলে তুমি করবা ধাতুর সাথে ই থাকবে, তাহলে কর ধাতুর সাথে ই থাকা মানে কি? করি। পরের সাথে ই থাকা মানে কি? পড়ি। তো আমি পড়ি হলে সেটা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, মধ্যম পুরুষের ক্ষেত্রে কি হয়ে যাবে? শ্রোতা পক্ষের ক্ষেত্রে করো। সেটা সম্মান সূচক হইলে করেন, তুই তোকারী সম্পর্ক হইলে, ক্লোজ সম্পর্ক হইলে কর। তাহলে এটা তোমার প্রত্যেকটা মুখস্থ করা লাগবে না, তুমি ধাতুর সাথে প্রত্যেকটা থেকে যে কোনো একটা পক্ষ মুখস্থ করবা, দ্যাটস মোর দেন এনাফ। ঠিক আছে? সো একটা এক্সাম্পল দিয়ে আমরা কিন্তু এই ক্রিয়ার কালগুলোকে ইজিলি হচ্ছে মনে রাখতে পারি। ওকে, তারপরে হচ্ছে আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে নিত্য অতীত। সো নিত্য অতীতের জন্য আমরা একটা এক্সট্রা পেজ নেই। নিত্য অতীত, নিত্য অতীত মানে কি? যেহেতু কথাটার মধ্যে নিত্য আছে, নিত্য মানে কি? প্রতিদিন, প্রতিনিয়ত। সো অতীতকালে কোনো ঘটনা প্রায়ই ঘটতো, প্রায়ই ঘটতো, অতীতে প্রায়ই ঘটতো, এমন বুঝাতে আমরা নিত্য অতীত কালগুলোকে ব্যবহার করি। যেমন আমি যদি বলি
আগে খুব সকালে ঘুম থেকে উঠতাম, তার মানে দেখো এখন কিন্তু আমি ঘুম থেকে খুব সকালে উঠি না, কিন্তু আগে আমি কি করতাম, খুব সকালে ঘুম থেকে উঠতাম এবং এটা মোটামুটি প্রতিদিন উঠতাম। তাহলে এই যে উঠতাম, এই ঘটনাটা কি বুঝাচ্ছে? এই ঘটনাটা বুঝাচ্ছে যে আমি আগে ভালো ছিলাম, আমি মোটামুটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম, কিন্তু এখন আমি দুষ্ট হয়ে গেছি, এখন আমি ঘুম থেকে উঠি না। তার মানে যে দেখো উঠতাম এই শব্দটা আমাদেরকে কিন্তু একটা প্রতিদিন করার কোন একটা কিছুকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো প্রতিদিন করা অর্থে আমরা এটাকে কি বলবো, ধাতুর সাথে। যে দেখো খেয়াল করে দেখো, উঠতাম, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম। সেখানে দেখো আমি তামটা যুক্ত করছি। সে হলে উঠতো, তিনি হলে উঠতেন, তুমি হলে আরেকটা। এরকম প্রত্যেকটার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে হচ্ছে অতীতগুলোকে এরকম করে মনে রাখতে পারি। সো বর্তমানের মতো অতীতগুলো সবাই বুঝছো কিনা, কোনোটা আবার রিপিট করা লাগবে কিনা আমাকে একটু জানায় দাও। আচ্ছা, পুরাঘটিত অতীতটা ওকে, বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, আমি যখন বলবো আমি ছবিটি দেখেছিলাম, তার মানে আমি কিন্তু ছবিটা অনেক আগে দেখে ফেলছি, এরপরে আর অনেক ঘটনা ঘটছে। তুমি কখন বলো আমি ছবিটি দেখেছিলাম? ধরো তুমি একটা ছবি দেখছো, এখন কেউ সেই ছবিটা আবার দেখতেছে, তো তুমি তার কাছে গিয়ে বললা আমি ছবিটা দেখছিলাম। তো কখন দেখছো? অনেক আগে দেখছো অবশ্যই, তারপরে কিছু সময় পার হয়ে গেছে। তাহলে এই ধরনের ক্রিয়ার কালগুলোকে আমরা বলি হচ্ছে পুরাঘটিত অতীত। এবং পুরাঘটিত অতীতের ক্ষেত্রে তুমি মনে রাখবা যে পুরাঘটিত অতীতকালটা তুমি চিনতে পারো কিভাবে, সেটা হচ্ছে ধাতুর সাথে তুমি একটা এ ছিল যুক্ত করতে পারো। ধাতু প্লাস এ ছিল। এ ছিল মানে কি, সে কাজটি করেছিল, তুমি কাজটি করেছিলে, আমি কাজটি করেছিলাম, এরকম কিছু। করেছিলাম, দেখেছিলাম, দেখেছিলে, এরকম কিছু কিছু আমরা কি করতে পারি, ধাতুর সাথে যুক্ত করতে পারি। ঠিক আছে। আচ্ছা, নিত্য অতীতটা, তাহলে নিত্য অতীতে কি হবে, ধাতুর সাথে তয় কার এগুলো যুক্ত হবে। ধাতু প্লাস কি, তয় কার, এরকম। যখন তোমার সম্মান সূচক কি হবে, তখন তুমি কি বলবা, তিনি উঠতেন, আমি উঠতাম, এরকম কিছু জিনিস হচ্ছে তুমি নিত্যবৃত্ত অতীতের ক্ষেত্রে ব্যবহার করবা। যেমন মেয়েটি কথা বলতো, এখন বলে না, কিন্তু আগে অতীতে প্রতিদিন কথা বলতো। তুমি কাজটি করতে, এখন কাজটা করো না, কিন্তু আগে তুমি প্রতিদিন কাজটা করতা। ধাতু হচ্ছে ক্রিয়ার মূল অংশ। এই যে করি, এটা হচ্ছে তোমার ক্রিয়া, তাই না? এটার মূল অংশ হচ্ছে কর, আর সাথে হচ্ছে ই। এই কর হচ্ছে তোমার ধাতু। আর কোনো প্রশ্ন? ওকে, তাহলে সাধারণ অতীতে কি হবে? সাধারণ অতীতে ধাতুর সাথে তোমার ল হবে তোমার ক্ষেত্রে, তাহলে সেটা কি হয়ে যাবে, করলাম, তিনি করলেন, তুমি করলে, এরকম কিছু যুক্ত হয়ে যাবে। ঠিক আছে। ওকে, তাহলে ঘটমান অতীতটার বাকি থাকবে কেন বলো? ঘটমান অতীতে ধাতুর সাথে কি দিবা? ঘটমান মানে কি, আগে হইছে, এখন তো না। তাহলে ছিল, ছিলে, ছিলাম, এরকম কিছু। সো পারসন ওয়াইজ এটা হচ্ছে ভ্যারি করবে। ওকে, হ্যাঁ, তয়ের মতগুলো নিত্যতে যায় সাধারণত। ঠিক আছে, তাহলে আমরা এবার ভবিষ্যতে যাই। সো ভবিষ্যৎ মানে কি বোঝাই যাচ্ছে ক্লিয়ারলি, যে ভবিষ্যতে যে ক্রিয়া সম্পন্ন হবে, এখনো সম্পন্ন হয় নাই, ভবিষ্যতে যে ক্রিয়া সম্পন্ন হবে, এটা বুঝাতে আমরা হচ্ছে ভবিষ্যৎকাল বলি। সো আমরা কয় প্রকারের ভবিষ্যৎ পাইছি? 3। প্রথমত সাধারণ ভবিষ্যৎ। তো সাধারণ ভবিষ্যতে কি, ভবিষ্যতে যে ক্রিয়া সাধারণভাবে ঘটবে এরকম কিছু, সাধারণ ভবিষ্যৎ। তো সাধারণ ভবিষ্যৎ হচ্ছে যে সাধারণ বর্তমান, সাধারণ অতীতের মতো, যে ভবিষ্যৎকালে যে কাজ সাধারণভাবে সম্পন্ন হবে। যেমন আমি চট্টগ্রাম যাব, আমি কক্সবাজার যাব, এখানে কোনো পুনরাবৃত্তি নাই, এখানে কোনো অন্য কোনো ব্যাপার নাই। সো ধরো আমি বললাম আমি চট্টগ্রাম যাব। সো কাজটা কখন করব? ভবিষ্যতে, সাধারণ ভবিষ্যৎ, খুবই সিম্পল। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড যেটা, ঘটমান ভবিষ্যৎ। সো ঘটমান মানে কি,
ঘটনাটা তো নিশ্চয়ই কোন একটা চলমান প্রসেসের মধ্য দিয়ে যাবে, ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে এমন বোঝাবে। ভবিষ্যৎকালে কাজটি চলমান এমন যদি বুঝায় সেটাকে আমরা বলবো হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। তাহলে কাজটি চলমান মানে কি, আমি যদি বলি এমন ঘটনা ঘটতেই থাকবে, সো ঘটতেই থাকবে মানে কি প্রতিদিন হবে। আমরা পড়াশোনা করতে থাকবো, সো করতে থাকবো তার মানে ভবিষ্যতে করব এবং কাজটা করতেই থাকবো, কোনো ধরনের থামাথামি থাকবে না। আমরা কাজ করতে থাকবো, সো কোনো কি নাই, কোনো থামাথামি নেই, করতে থাকবো, কন্টিনিউয়াস প্রসেস বুঝাচ্ছে এবং ভবিষ্যৎ বুঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে সাধারণ ভবিষ্যৎ গেল, ঘটমান ভবিষ্যৎ গেল, তাহলে বাকি থাকলো কি একটা, সেটা হচ্ছে আমাদের অনুজ্ঞা ভবিষ্যৎ। তো অনুজ্ঞা ভবিষ্যৎ তো সহজ, অনুজ্ঞা মানে কি কোনো ধরনের আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো থাকবে। লেখার যে সিরি কি আর বলবো। আচ্ছা, অনুজ্ঞা ভবিষ্যৎ, তাহলে যদি কোনো আদেশ উপদেশ ভবিষ্যতের জন্য দেয়, যদি কোনো আদেশ উপদেশ ভবিষ্যতের জন্য দেয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অনুজ্ঞা ভবিষ্যৎ। যেমন আমরা যখন বলি তাড়াতাড়ি কাজটি শেষ করো, তাড়াতাড়ি পড়া শেষ করো, সো করো যখন বলতেছি তখন আমি কি বুঝাচ্ছি, ভবিষ্যতে করবা এবং এটা একটা আদেশ, তাড়াতাড়ি কাজটি শেষ করো, সো এখন করবা না ভবিষ্যতে করবা, তাহলে ভবিষ্যৎ। আবার এটা একটা আদেশ, সো আদেশ এবং ভবিষ্যৎ, তাই এটাকে আমরা বলতেছি হচ্ছে অনুজ্ঞা ভবিষ্যৎ। তাহলে ক্রিয়ার কালটা খুবই সোজা, এটাকে আমরা ইংরেজির সাথে মিলায়ে পড়বো, তবে ক্রিয়ার কালের কিছু বিশিষ্ট প্রয়োগ থাকে, সেই বিশিষ্ট প্রয়োগগুলো আমরা একটু খেয়াল করতে পারি। যেমন ধরো আমরা যখন বলি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন বা রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মৃত্যুবরণ করেন, এখানে দেখো তো ঘটনাটা কোন সময়ের, মৃত্যুবরণ করেন, তাহলে মৃত্যুবরণ করেন যেহেতু তিনি মারা গেছেন, ঘটনাটা অতীতকালের, কিন্তু তোমাকে যদি বলে এটার ক্রিয়ার কাল কি, তুমি কিন্তু তখন বলতে হবে বর্তমান। যারা বুঝো না একটু খেয়াল করো, রবীন্দ্রনাথ ঠাকুর, আমি বললাম রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মৃত্যুবরণ করেন, সো এটা দেখে তোমার অতীত অতীত মনে হওয়ার একটা পসিবিলিটিস আছে, কেন, কারণ মারা গেছে, আগের ঘটনা বলতেছে, তাহলে ঘটনা অতীতের, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, মারা যে গেছে এই ঘটনাটা অতীতের। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করে এই বাক্যের ক্রিয়ার কাল কি, এই বাক্যের ক্রিয়ার কাল অর্থাৎ ক্রিয়াটা যে সংঘটিত হয়েছে সেটার সময় কি, তুমি তখন অতীত বললে হবে না, তোমাকে বলতে হবে বর্তমান। কেন, কারণ দেখো এখানে করেন বলছে, করেন, এই যে দেখো বর্তমানে আমরা কিন্তু দেখছি যে আমাদের বর্তমানের মধ্যে কি থাকে, এই যে এন থাকে, এন, এই যে এন সাধারণ বর্তমান। ঠিক আছে, সো এই রুলসটা যদি মনে রাখতে পারো মোটামুটি সবগুলোই কি করতে পারবা, খেয়াল রাখতে, বা আশা করি ইনশাল্লাহ পরীক্ষায় আসলে হচ্ছে সলভ করতে পারবা, যদি নিজেরাও আবার একটু পড়ো আর কি, আর না পড়লে অন্য বিষয়। ওকে, তাহলে আমরা কালগুলো শেষ করলাম। এরপরে ক্রিয়ার ভাব বলছে, এটা খুবই সহজ, 2 মিনিট লাগবে। ক্রিয়ার ভাব হচ্ছে 4 প্রকার। 4 প্রকার মানে হচ্ছে মানে ক্রিয়াটা কিভাবে আসলে আমাদের সামনে উপস্থাপিত হয়, হ্যাঁ, এই যে ক্রিয়াটা যে ঘটে সেটার কি অবস্থার মাধ্যমে হয়, যেমন ধরো কোনো কিছু নির্দেশ করে কিনা, কোনো ধরনের আদেশ উপদেশ বুঝায় কিনা, কোনো আকাঙ্ক্ষা বা চাহিদা বোঝায় কিনা, কিংবা সাপেক্ষ মানে হচ্ছে কোনো ডিপেন্ডেন্সি বুঝায় কিনা। একটু খেয়াল করো, প্রথমটাকে বলছে নির্দেশক ভাব। নির্দেশক মানে কি, সাধারণ কোনো ঘটনা নির্দেশ করলে, যেমন ধরো আমরা বই পড়ি, খুব সাধারণ একটা কথা, আপনি কি আসবেন, প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, তাহলে এটাকে আমরা বলবো নির্দেশক ভাব। এখন অনুজ্ঞা কি, তাইলে অনুজ্ঞাটা একটু মনোযোগ দিয়ে দেখবা। অনুজ্ঞা আমরা বলছি কোনো আদেশ, নিষেধ, উপদেশ এগুলো। তাহলে দেখো আদেশ চুপ করো, তুমি কাল যেও, উপদেশ মন দিয়ে পড়ো, এই ধরনের কিছু থাকলে আমরা সেই ভাবটাকে বলবো হচ্ছে অনুজ্ঞা ভাব। তাহলে নির্দেশক ভাব হচ্ছে সাধারণ কোনো বক্তব্য, অনুজ্ঞা ভাব হচ্ছে কোনো আদেশ, নিষেধ, উপদেশ। আচ্ছা, সাপেক্ষ ভাব কি, সাপেক্ষ ভাব হচ্ছে যখন আমরা এখানে কি করব, আমরা এখানে যখন কোন একটার উপর অন্য কোন একটাকে নির্ভরশীল বুঝাবো, ডিপেন্ডেন্সি, যেমন ভালো করে পড়লে সফল হবে, তাহলে তোমার সফলতা ডিপেন্ড করতেছে কিসের উপর, ভালো করে পড়ার উপর। তিনি ফিরে এলে সবকিছুর মীমাংসা হবে, তার মানে মীমাংসা হওয়াটা ডিপেন্ড করতেছে তার ফিরে আসার উপর। যদি সে পড়তো তবে পাশ করতো, পাশ করাটা ডিপেন্ড করতেছে পড়ার উপর। এরকম ডিপেন্ডেন্সি থাকলে সেটাকে আমরা বলি সাপেক্ষ ভাব। তারপরে বলছে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। আকাঙ্ক্ষা মানে কি, এই যে দেখো সে একটু হাসুক, তার মানে আমি চাই সে একটু হাসুক, বৃষ্টি আসে আসুক, তার মানে আমি চাচ্ছি একটু বৃষ্টি আসুক। তো এই ধরনের চাওয়া পাওয়া এরকম কিছু যদি ইচ্ছা প্রকাশ করে সেগুলোকে বলবো আকাঙ্ক্ষা ভাব। খুবই ইজি, খুবই সহজ। আচ্ছা, তো বিগত বছরের প্রশ্ন সলভ করি, একটু আমাকে বলো যে প্রশ্নের উত্তর কি হবে দ্রুত।
ঝটপট একটু বলে ফেলো। বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ। বাক্যটি কোন কালের উদাহরণ? বুকের রক্তে লিখেছি একটি নাম, লিখেছি। সো দেখো তো, লিখেছি। ধাতুর সাথে এছি আছে, লিখেছি, এছি। সো এটা কি হবে? এই যে ধাতুর সাথে এছি, ধাতুর সাথে এটি কি? পুরাঘটিত বর্তমান। তাহলে এটা হচ্ছে আমাদের পুরাঘটিত বর্তমান। ঘ, মিলাইতে পারছো? হ্যাঁ। লিখেছিলাম যদি বলতো, যদি তোমাকে বলতো এছিলাম, তখন হতো হচ্ছে পুরাঘটিত অতীত। লিখেছিলাম তখন হতো পুরাঘটিত অতীত। এখন কি বলছে? লিখেছি, লিখেছি, তার মানে এছি। এছি থাকলে আমরা কি বলি? পুরাঘটিত বর্তমান। এই জন্য অ্যান্সার হচ্ছে ডি। বুঝতে পারছো ছোট্ট বন্ধু? হ্যাঁ, এবার খেয়াল করো। আমার আশীর্বাদ নিও বাক্যটি কোন কালের? অনুজ্ঞা অবশ্যই, আশীর্বাদ যেহেতু, অনুজ্ঞার একটাই অপশন আছে, কোনো দিকে তাকানোর দরকার নাই, অনুজ্ঞা বর্তমান দিয়ে দিবা। আশীর্বাদ যেহেতু একটা প্রার্থনা, তো আদেশ, উপদেশ, নিষেধ, প্রার্থনা সবই অনুজ্ঞা। নিচের কোন বাক্যে ক্রিয়া উজ্জ রয়েছে? উজ্জ মানে হচ্ছে ডিরেক্টলি বলা নাই, লুকায় আছে, কিন্তু আছে। ওখানে কে রে, তার মানে ওখানে কে আছে রে। সো আছেটা উজ্জ, ডিরেক্টলি নাই। আর প্রত্যেকটাতে ক্রিয়া ডিরেক্টলি আছে। বৃষ্টি আসে আসুক, এটা কোন প্রকারের ভাব? বৃষ্টি আসে আসুক, আমরা একটু আগে বলছি এটা একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা। বি। ওকে, এই তো আমাদের ক্রিয়ার কাল। এরপর আসে ক্রিয়া বিভক্তি, এটাও খুব সহজ। সাধারণত আমরা ক্রিয়ার বিভক্তি এখন ফিক্সড কিছু আমরা পড়ি, সেখানে আমরা যখন প্রচলিত পুরাতন যেই আমাদের সিস্টেমটা সেখানে যাই, সেখানে আবার আরেক রকমের পড়ি। আমরা মোটামুটি দুটো নিয়েই কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সো ক্রিয়ার বিভক্তির ক্ষেত্রে বলা আছে, দেখো ক্রিয়ার দুটি অংশ, প্রথম অংশটাকে আমরা বলি ধাতু বা ক্রিয়ামূল, পরেরটাকে বলি ক্রিয়া বিভক্তি। তো একটু দেখো, পরি, পরি এটা হচ্ছে আমার কি? ক্রিয়া, এটা আমার ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদের দুইটা অংশ আছে বলছে, একটা হচ্ছে পর আর একটা হচ্ছে রস্যই। এই পরটাই হচ্ছে আমার ক্রিয়ামূল, যেটাকে আমি বলতেছি ধাতু, আর এইটাকে আমরা বলতেছি হচ্ছে বিভক্তি। সো এখানে এগুলোই বলা হয়েছে যে যখন আমরা বিভক্তিযুক্ত শব্দ পাবো তখন সেখান থেকে ধাতু এবং ক্রিয়া বিভক্তি কিভাবে বের করব। এখানে দেখো এই চিহ্নটা দেখে তোমাদের অনেকের কাছে রুট ওভার মনে হতে পারে। দেখো এটা হচ্ছে রুট ওভার আর এটা হচ্ছে ধাতু। সো ধাতু কোনটা? এই যে ক্রিয়াপদের মূল অংশটা অর্থাৎ পর, এটা হচ্ছে আমাদের ধাতু। এটার উপরে ওভারটা নাই, উপরে দাগটা নাই। তো এখানে এরকম ক্রিয়া বিভক্তির কিছু এক্সাম্পল দেওয়া আছে, দিয়ে তারপর তোমাকে বলা হচ্ছে যে অধিকাংশ বাংলায় ক্রিয়ার দুটি রূপ আছে, একটা হচ্ছে সাধারণ রূপ আর একটা হচ্ছে প্রযোজক রূপ। সো এটা তোমার বোঝাটা গুরুত্বপূর্ণ যে সাধারণ রূপ কি আর প্রযোজক রূপ কি। একটু খেয়াল করে দেখো, আমি যখন বলি করি, তুমি করো, তিনি করেন, সে করে, খেয়াল করো এখানে কি হইলো? ধাতুটা হচ্ছে আমার কর, কর হচ্ছে আমার ধাতু। এখন আমি এখানে যে বিভক্তিগুলোকে যুক্ত করলাম, কি কি বিভক্তি? এখানে যুক্ত করছি ই, এখানে ও, এখানে এন, এখানে হচ্ছে এ। সো এই যে আমি বিভক্তিগুলোকে যুক্ত করলাম, খেয়াল করে দেখো এই বিভক্তিগুলো আমার কি কাজ করতেছে? প্রত্যেকটা নিজে নিজে করে। দেখো আমি করি, তুমি করো, তিনি করেন, সে করে। কিন্তু যখন আমি বলবো প্রযোজক, তখন কি হয়? প্রযোজকের ব্যাপারটা হচ্ছে এখানে যে কথাটা বলছে যে সাধারণ রূপ এবং প্রযোজক রূপ। প্রযোজক মানে হচ্ছে, তোমরা খেয়াল করে দেখবা, তোমরা যখন কর্তা পড়ছো সেখানেও পড়ছো প্রযোজক কর্তা। সো প্রযোজক কর্তা কি ছিল? যে যে নিজে কাজ করে না, আরেকজনকে কাজটা আরেকজনকে করায়। ধরো মা শিশুকে চাঁদ দেখায়, সো মা নিজে চাঁদ দেখতেছে না, শিশুকে দেখাচ্ছে। শিক্ষক ছাত্রকে বাংলা পড়ায়, শিক্ষক নিজে পড়ছেন না, আরেকজনকে পড়াচ্ছেন। সো এই ধরনের ব্যাপারগুলোকে আমরা বলি প্রযোজক ক্রিয়া। তাহলে করি, এই করিটাকে যদি তুমি হচ্ছে প্রযোজকে নিয়ে যাও, এটা তো সাধারণ, এটা হচ্ছে আমাদের সাধারণ। এখন আমি যদি এটা আরেকজনকে করাইতে চাই, আমি যদি এটা আরেকজনকে করাইতে চাই, তাহলে আমি কি বলবো? করিকে কি বলবো? করাই। তাহলে করোকে কি বলবো? করাও। করেনকে কি বলবো? করান। করেকে কি বলবো? করেকে আমরা বলবো কি? করেন। সো করান, করেন, এই যে ব্যাপারগুলো, তিনি করেন, তিনি করান, সে করে, আচ্ছা এটাকে বলবো আমরা করায়, সরি একটু ভুল হয়েছে, সে করায়।
তাহলে এই এক্সাম্পলগুলো একটু খেয়াল করো, প্রত্যেকটার ধাতু আমার হচ্ছে কর। এখন যখন সাধারণ দেখতেছি তখন কাজটা আমি নিজেই করতেছি, সে নিজেই করতেছে, তিনি নিজেই করতেছে, করি, করো, করেন, করে। আর এখানে খেয়াল করে দেখো এই ধাতুর সাথে বিভক্তিগুলোকে যোগ করার পরে ব্যাপারটা এমন দাঁড়ায় যে নিজে করে না, আরেকজনকে দ্বারা করায়, করাই, করাও, করান, করায়। তো এগুলো প্রত্যেকটা আমাদেরকে কি বুঝাচ্ছে? প্রত্যেকটা আমাদেরকে বুঝাচ্ছে যে কাজটা আমি নিজে করতেছি না। তাহলে এখানে এই কথাটাই বলছে যে অধিকাংশ বাংলা ক্রিয়ার দুটি রূপ আছে, একটা হচ্ছে সাধারণ রূপ, আমি করি, তুমি করো, তিনি করেন, আর একটা হচ্ছে প্রযোজক রূপ, আমি করাই, তুমি করাও, তিনি করান। এটা হচ্ছে এই দুইটা বাক্যের ব্যাখ্যা। ওকে, সো আমরা সব প্রিভিয়াস কোশ্চেন দেখে বলছি অধিকাংশ বাংলা ক্রিয়ার কয়টি রূপ আছে? দুইটি, আমরা মাত্র পড়ছি। তারপর এটা খেয়াল করো, নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ভাবী অসমাপিকা ক্রিয়া বিভক্তি? মেলা কঠিন প্রশ্ন, বলো এটার উত্তর পারো কিনা? অনেক কঠিন, মানে একদম দাঁত ভেঙে যাওয়ার মতো কঠিন। সো আমরা এটা একটু ব্যাখ্যা করবো, তার আগে তোমরা বলো তোমরা পারো কিনা। দেখো, প্রশ্ন বড় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার কাজ হচ্ছে শব্দগুলোকে ধরে ধরে এগুলোকে ভাঙা। প্রথমে বলছে প্রযোজক ক্রিয়া, তো দেখো প্রযোজক ক্রিয়া মানে হচ্ছে আরেকজনকে দ্বারা করাবে। এখন এটার সাথে তুমি একটা ধাতু যুক্ত করো তো, করাতে, করতে, করালে, করিয়ে। আমি একটা একটা ধাতু যুক্ত করে কি করলাম? একটা একটা শব্দ বানালাম। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, যেহেতু বলছে প্রযোজক ক্রিয়া, তো এই চারটা শব্দের মধ্যে প্রযোজক ক্রিয়া কোনটাকে মনে হয়? করাতে, তিনি তাকে কাজটি করাতে চান, এটা হতে পারে। করতে, নিজে নিজে করে, বাদ, করালে বাদ, করিয়ে, এটাও হতে পারে। আচ্ছা, এরপর বলছে ভাবী অসমাপিকা ক্রিয়া। ভাবী অসমাপিকা ক্রিয়া মানে কি? অসমাপিকা ক্রিয়া তিন প্রকারের হয়, খেয়াল করো। অসমাপিকা মানে নন ফাইনাইট ভার্ব, যেটা তোমার মনের ভাব সম্পূর্ণ করে না, সেটা তিন প্রকারের হয়। একটা হচ্ছে ভূত, আরেকটা হচ্ছে ভাবী, আরেকটা হচ্ছে শর্ত। ভূত অসমাপিকা ক্রিয়া হচ্ছে অতীতের কোনো কিছুকে বুঝাবে, ভাবী হচ্ছে ভবিষ্যৎকে বুঝাবে, আর শর্ত হচ্ছে তোমার কন্ডিশন বুঝাবে। এক্সাম্পল খেয়াল করো, আমি যদি বলি সে গান শিখতে রাজশাহী যায়, সো এখানে সে কিন্তু এখনো গানটা শিখে নাই, ভবিষ্যতে কখনো শিখবে, তাই সে রাজশাহী যায়। তাহলে শিখতে যদি আমার অসমাপিকা ক্রিয়া হয়, এই অসমাপিকা ক্রিয়াটা কখন ঘটবে? ভবিষ্যতে ঘটবে। এই ধরনের তে থাকার কারণে আমরা এটাকে বলতেছি কি? ভাবী বা ভবিষ্যৎ। এখন এই ভবিষ্যৎটা আছে কোথায়? তে আছে কোথায়? এখানে আর এখানে। এখন এখানে থাকলেও এটা যেহেতু প্রযোজক না, তাই এটা বাদ, আর এটা যেহেতু প্রযোজক, তাই আমরা এখানে ঘটাকে নিতে পারতেছি। সো এটা বুঝছো কিনা? ওকে, তারপরে নিচের কোনটি সাধারণ ক্রিয়ার সাধারণ অতীতকালে শ্রোতাপক্ষের মানি ক্রিয়া বিভক্তি? ভাই রে ভাই, এমন পেঁচায় রাখছে, বাট টপিকটা সহজ। দেখো বলছে সাধারণ ক্রিয়া, তার মানে ক্রিয়াটা তোমার সাধারণ হবে, প্রযোজক না। করালেন, করিয়ে, করালে, এগুলো হবে না, তুমিই করবা। সাধারণ অতীত, সো সাধারণ অতীত বললে তোমাকে চিন্তা করতে হবে করছিলেন, যখন আমরা বলবো করছিলেন, এটাতে কি? করছিলেন যখন আমরা বলি তখন আমরা সাধারণত বুঝি যে নিত্যবৃত্তকে বুঝাইছে, তাই না? তাহলে করছিলেন বাদ। তিনি কাজটি করলেন, সো তিনি কাজটি করলেন, এটা হতে পারে। তুই কাজটি করলি, সো করে ফেলছো কাজ, এটাও বাদ। করলো, এটাও বাদ। তাহলে আমাদের অ্যান্সার বাকি থাকতে হচ্ছে করলেন। শ্রোতাপক্ষ কেন? কারণ দেখো বক্তাপক্ষ হচ্ছে কারা? ফার্স্ট পারসন গুলো, আমি, আমরা। শ্রোতাপক্ষ কারা? শ্রোতা তুমিও হবা, আপনিও হবে, ঠিক আছে? সম্মান হইলে আপনি, আর ক্লোজ হলে তুমি। সো করলি তো মানে মানি না, মানি মানে কি? মানি শব্দটার অর্থ হচ্ছে সম্মানী, তুমি যাকে সম্মান করো। তো যাকে সম্মান করো তাকে তুমি করলি বলবা না, করলো বলবা না, করলেন বলবা, না হয় করছিলেন বলবা। এটা অথবা এটা বলবা, সম্মানী যেহেতু আছে, হয় বলবা করলেন অথবা করছিলেন। এখন করছিলেন যদি তুমি অ্যান্সার নাও, তাহলে তুমি সেটাকে আর সাধারণ অতীত বলতে পারবা না, তোমার এটাকে বলতে হবে নিত্য, মানে চলমান প্রসেস। সো সেটা সাধারণ না, তাহলে সাধারণ একমাত্র কোনটা হবে? সি হবে। ওকে, এরপরেরটা প্রযোজক ক্রিয়ার সাধারণ অতীতকালে শ্রোতাপক্ষের মানি ক্রিয়া বিভক্তি কোনটি? প্রথমে দেখো মানি বলছে, মানি মানে কি? করাতি বাদ, তুই তোকারি করতেছে। করালাম, আমি করাইছি, মানে বক্তাপক্ষ, বাদ। তাহলে করিয়েছি, এটাও আমি করাইছি, বাদ। করালেন, শ্রোতাপক্ষ এবং মানি, সম্মানী, অ্যান্সার হচ্ছে সি। সো প্রশ্ন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, প্রশ্ন কিন্তু সহজ এবং বোধগম্য হওয়ার মতো একটা জিনিস। ওকে, সো এরপরে আমরা যে টপিকটাতে যাব সেটা হচ্ছে সমাস। ইন্টারমিডিয়েটে ছিল, আশা করি সবাই মোটামুটি পড়ছো। আমরা এখন একটু বেসিক কিছু কথাবার্তা বলবো যে সমাস বেসিক্যালি কি। সমাস শব্দটার অর্থ হচ্ছে সংক্ষেপণ, অথবা আমরা যেটাকে বলি
একাধিক পদের একপদীকরণ। সংক্ষেপণ বলি আমরা, অথবা আমরা বলি হচ্ছে একাধিক পদের একপদীকরণ। ওকে মুন্না, আমি লক্ষ্য দিব, তুমি একটু লক্ষ্য করো, খেয়াল করো। আচ্ছা, তো সংক্ষেপণ অথবা হচ্ছে কি একাধিক পদের একপদীকরণ। এখন তোমাকে যখন পরীক্ষা একটা সমাস নির্ণয় করতে দিবে, তোমার কাজ হচ্ছে দেখা এখানে কোন পদের অর্থ প্রাধান্য পাইছে, সেটা হচ্ছে তোমার দেখা কাজ। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করবে আপু কোন পদ কি, পদ মানে কি, এটাই তো বুঝি না, এটা একটা সমস্যার বিষয়। অনেকেই তোমরা হচ্ছে যেটা করছো, তোমরা তো একটু ফাঁকিবাজেও আসো কয়েকজন, তোমাদের যেহেতু উপসর্গ এবং সমাস একটা অপশন হিসেবে ছিল, তোমরা অনেকেই শুধু উপসর্গ পড়ে পরীক্ষা দিছো, কারণ উপসর্গ থেকে প্রশ্ন একটাই, উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে। সো ওইটা যদি মুখস্থ করে ফেলি তাহলে আর সমাস নিয়ে প্যারার দরকার নেই। সো তোমরা অনেকেই কি করছো, উপসর্গ উত্তর করছো, সমাস একদমই পড়ো নাই। তো তাদের জন্য আর কি এই বক্তব্যটা, সেটা হচ্ছে পদ বলতে আমরা এখানে কি বুঝাই। ধরো আমি যদি একটা শব্দ বলি সিংহাসন, এটার ব্যাসবাক্য হচ্ছে সিংহ চিহ্নিত আসন। এখানে একটু খেয়াল করে দেখো, প্রথমে যেই পদটা আছে সেটা কি সিংহ, এই প্রথম পদটাকে আমরা বলি হচ্ছে পূর্বপদ, আর পরে যেই পদটা আছে সেটা কি আসন, এটাকে আমরা বলি হচ্ছে পরপদ। তো তোমাকে আমি যেটা দেখতে বলছি সেটা হচ্ছে তুমি কোন সমাস সেটা আইডেন্টিফাই করবা। তোমাকে যে সমস্ত পদটা দেওয়া থাকবে এটাকে বলে সমস্ত পদ, এটাকে বলে হচ্ছে ব্যাসবাক্য, এই পুরো বাক্যটাকে বলে ব্যাসবাক্য। তো তোমার কাজ হচ্ছে সমস্ত পদের মধ্যে কোন পদের অর্থ প্রায়োরিটি পাইছে, প্রথমটার না পরেরটার, নাকি দুইটার, নাকি কোনোটারই না, সেটা বোঝা। তাহলে একটু খেয়াল করো, আমি যখন কাউকে বলি তুমি প্লিজ সিংহাসনে বসো, তখন তুমি তাকে কোথায় বসতে বলো? তুমি কি তাকে কোনো সিংহতে বসতে বলো নাকি আসনে বসতে বলো? অবশ্যই তুমি তাকে একটা আসনে বসতে বলছো। তার মানে সিংহাসন শব্দটা দ্বারা তুমি বেসিক্যালি একটা আসন বা সিটকে বুঝাচ্ছ। তাহলে কোন পদকে বুঝাইছো? পরপদকে বুঝাইছো, পূর্বপদকে বোঝাও নাই। খেয়াল করো, আমরা যখন বলি সে বিজয় পতাকা নিয়ে উল্লাস করছে, সে বিজয় পতাকা নিয়ে উল্লাস করছে, পূর্বপদ বিজয়, পরের পদ হচ্ছে পতাকা। এখন আমরা যখন বলি বিজয় পতাকা, তখন এটা মূলত একটা কিন্তু পতাকা, কোনো বিজয়ের জন্য পতাকা, ঠিক আছে, কিন্তু মূলত সেটা কি একটা ফ্ল্যাগ বা পতাকা। এই কারণে আমরা বলতেছি যে এখানেও কোন পদের অর্থ প্রাধান্য পাইছে? পরপদের অর্থ প্রাধান্য পাইছে। তো এরকম তোমাকে পরীক্ষায় কি দেওয়া থাকবে? এই শব্দগুলো দেওয়া থাকবে। তোমার কাজ হচ্ছে এটা কোন সমাস বের করা। কিভাবে বের করবা? কোন পদের অর্থের প্রাধান্য পাইছে সেটা দেখার ট্রাই করবা। একটু কনসেন্ট্রেশন যদি এদিক সেদিক এলোমেলো থাকে, একটু মনোযোগ দাও, এই ক্লাসে ইনশাল্লাহ বুঝতে পারবা। একটু খেয়াল করো, আমাদেরকে এখানে পরপদ কোনটা সেটা চিনানো হয়েছে এবং বলা হয়েছে সমাসের বিভিন্ন অংশ থাকে। সমাসের পূর্বপদ থাকে, পরপদ থাকে, ব্যাসবাক্য থাকে, সমস্ত পদ থাকে, যেটা আমরা এখানেও চিনছি। আর ব্যাসবাক্যের মধ্যে যতগুলো পদ আছে, যেমন সিংহ, চিহ্নিত, আসন, এগুলো প্রত্যেকটা পদকে আমরা বলি একটা একটা করে সমসমান পদ। তার মানে পূর্বপদ, পরপদ ও সমসমান পদ। এই কথাটা এখানে বলছে যে সমাসের প্রত্যেকটা অংশকে প্রতীতি বলে, প্রতীতি হচ্ছে 5টা, এটাই, এর থেকে বেশি কিছু নাই। এখন এটা দেখে একটা ভয় লাগার কথা, করে চিৎকার করে ওঠার কথা, বাট চিৎকার করো না, এটা তোমার জাস্ট আইডিয়ার জন্য এখানে দেওয়া হয়েছে, তোমার এটা দেখার দরকার নেই, তুমি ভুলে যাও, আমরা এখান থেকে দেখবো, ঠিক আছে? এটা জাস্ট এমনি দিছে, মনে করো এটা লাগলে ফালাই দিব, প্যারা নাই। তো এখান থেকে দেখো, এখানে বলা হচ্ছে যে আমাদের যে সমাসগুলো আছে এই সমাসগুলোকে আমরা 4টা ক্রাইটেরিয়াতে ভাগ করব। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমরা যদি দেখি আমাদেরকে যেই এক্সাম্পলটা দিছে সেই এক্সাম্পলে পূর্বপদ পরপদ দুটোকেই বুঝাচ্ছে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বানানটা একটু খেয়াল রাখবা, দয়ের নিচে ব, দয়ের নিচে ব। সো দ্বন্দ্ব সমাস, এখানে কি দেখবো আমরা? উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। সো উভয় পদের অর্থ প্রাধান্য পাওয়া মানে কি? এই যে দেখো এখানে 2টা পদ আছে, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাবা। সো মা কেও বুঝাচ্ছে, বাবাকেও বুঝাচ্ছে। আমি যখন তোমাকে বলবো যে কালকে তোমার রেজাল্ট দিবে, তুমি তোমার মা বাবাকে নিয়ে আসবা, তাহলে তোমার মাকেও আমি আনতে বলছি, তোমার বাবাকেও আনতে বলছি। এই যে মাকেও বুঝাইলাম, বাবাকেও বুঝাইলাম। আমি যখন তোমাকে জিজ্ঞেস করবো তোমার মা বাবা কেমন আছে, তখন তুমি তো আমাকে শুধু তোমার মা কেমন আছে বলবা না, তুমি মা কেমন আছে, বাবা কেমন আছে, দুইটাই বলবা। তাহলে মা বাবা শব্দটা দ্বারা খেয়াল করে দেখো, পূর্বপদ এবং পরপদ উভয় পদের কি পাচ্ছে? অর্থ প্রাধান্য পাচ্ছে। এরকম উভয় পদের অর্থ প্রাধান্য পেলে সেগুলোকে আমরা বলি হচ্ছে
দ্বন্দ্ব সমাস। তাহলে তুমি যদি কোনো শব্দ দেখে বুঝো এখানে উভয় পদ অর্থ প্রাধান্য পাচ্ছে আর কোনো দিকে না তাকায় তুমি সেটাকে দ্বন্দ্ব সমাস বলে দিবা। ওকে, যদি দেখো যে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে বুঝাচ্ছে তখন তুমি বলবা হচ্ছে সেটা একটা কি সমাস? বহুব্রীহি সমাস। কেন? খেয়াল করো এখানে যে প্রথম শব্দটা দেওয়া আছে নীলকণ্ঠ, নীলকণ্ঠের পূর্বপদ হচ্ছে নীল, পরপদ হচ্ছে কণ্ঠ। কিন্তু আমরা যখন বলি নীলকণ্ঠ তখন আমরা হয়তো বা একটা পাখিকে বুঝাই, নাইলে দেবতা শিবকে বুঝাই, কারণ তার কণ্ঠ নীল। সো আমরা এখানে নীলকণ্ঠ বলতে পূর্বপদ নীলকেও বুঝাইলাম না, পরপদ কণ্ঠকেও বুঝাইলাম না, আমরা বুঝাইলাম হয় একটা পাখিকে নাইলে শিবকে। সো এই যে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে বোঝানো, এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে বহুব্রীহি সমাস। আর একটু খেয়াল করে দেখো, আমরা যখন বলি সে তার, সে তার, এটার পূর্বপদ হচ্ছে সে, এই সে মানে হচ্ছে তিন আর পরপদ হচ্ছে তার। তো আমরা যখন সে তার বলি তখন আমরা তিনকেও বুঝাই না, তারকেও বুঝাই না, আমরা বুঝাই একটা বাদ্যযন্ত্রকে। এই কারণে অন্য পদকে বোঝানোর কারণে এটাকে আমরা বলতেছি বহুব্রীহি সমাস। দেখো আমরা যখন বলি বিনা পানি, তো বিনা মানে একটা বাদ্যযন্ত্র আর মূর্ধন্য ন দিয়ে যে পানি, দেখো বিনা পানি, এখানে প্রথম বিনা মানে বাদ্যযন্ত্র, মূর্ধন্য ন পানি মানে হচ্ছে হাত। সো আমরা বিনা পানি দ্বারা বাদ্যযন্ত্রকেও বুঝাই না, হাতকেও বুঝাই না, আমরা বুঝাই কাকে? দেবী সরস্বতীকে। সো এই যে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝে অন্য কিছুকে বুঝালো, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে? ওকে, তারপরে বলছে অব্যয়ীভাব সমাস। পূর্বপদ অর্থপ্রধান। পূর্বপদ প্রধান কিভাবে বুঝবা? দেখো উপকূল শব্দটা খেয়াল করো, পূর্বপদ হচ্ছে উপ, পরপদ হচ্ছে কুল। এখন তুমি একটু খেয়াল করো তো, যখন কোনো ঘূর্ণিঝড় হয়, কোনো দুর্যোগ আসে, সাইক্লোন আসে, তুফান আসে, তখন টেলিভিশনে রেডিওতে কি বলে? উপকূলীয় অঞ্চলকে 10 নম্বর সতর্কতা সংকেত দেখানো হলো। তখন সেখানে যে উপকূল টার্মটা আমরা ব্যবহার করি, সেখানে উপকূল দ্বারা আমরা কি বুঝাই? এখানে পদ তো দুইটা, একটা হচ্ছে উপ আর একটা হচ্ছে কুল। আমরা যখন উপকূল বলি তখন আমরা কি উপকে বুঝাই নাকি আমরা কুলকে বুঝাই? আমরা নিশ্চয়ই কোনো কুলকে বুঝাই না, আমরা বুঝাই যে কুলের কাছাকাছি যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে 10 নম্বর সতর্কতা সংকেত। তাহলে আমরা বেসিক্যালি কুলকে বুঝাচ্ছি না, আমরা বুঝাচ্ছি কুলের কাছাকাছিকে। এখন এখানে যে উপ উপসর্গটা আছে, উপ উপসর্গ, এই উপ উপসর্গটা দ্বারা বুঝাচ্ছে কাছে বা নিকটে। তাহলে উপকূল শব্দটা দ্বারা কিন্তু কুলকে প্রায়োরিটি দিচ্ছে না, কুলের কাছেকে প্রায়োরিটি দিচ্ছে। যারা কুলের কাছে তারা দূরে সরে যাও। তাহলে এখানে পূর্ব পদের অর্থের প্রাধান্য পাইছে। এরকম অব্যয়ীভাব সমাসগুলোতে কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পূর্ব পদের অর্থের প্রাধান্য পাবে। এই গেল তিনটা। ওকে, এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে পরপদের অর্থ প্রধান। এখানে এসে প্যাচটা লাগবে। কি প্যাচ লাগবে? এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা, কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায় এরকম সমাস আছে তিনটা। তাহলে আমি কিভাবে বুঝবো যে পরপদের অর্থ প্রাধান্য পেলে আমি কর্মধারায় বলবো নাকি তৎপুরুষ বলবো নাকি দ্বিগু বলবো? এটা কেমনে বুঝবা? সেটা হচ্ছে যদি তুমি দেখো শুরুতে সংখ্যা আছে, শুরুতে কি আছে? সংখ্যা, শুরুতে সংখ্যা থেকে পরপদের অর্থের প্রাধান্য পাইছে, তখন তুমি সেটাকে বলবা দ্বিগু। কিরকম? ধরো আমরা যদি বলি চৌরাস্তা, এখানে আমরা যখন, তুমি যখন তোমার ফ্রেন্ডকে বলো তুই চৌরাস্তায় আয়, তখন তুমি তাকে চারে আসতে বলো নাকি একটা রাস্তায় আসতে বলো? অবশ্যই একটা রাস্তায় আসতে বলো। তাহলে রাস্তা কোন পদ? রাস্তা হচ্ছে পরপদ, পরপদের অর্থের প্রাধান্য পাইছে। এখন পরপদের অর্থের প্রাধান্য পেয়ে এটা দ্বিগু কেন? কারণ শুরুতে যে পূর্বপদটা আছে সেই পূর্বপদটা একটা সংখ্যা, চৌ মানে 4। আমরা যখন বলি শতাব্দী, শতাব্দী একটা সংখ্যা আছে শুরুতে এবং বছরকে বুঝাচ্ছে। তো অব্দ বা বছর যেহেতু পরপদ, তাই এটাকে আমরা বলি হচ্ছে দ্বিগু কর্মধারায়। এরকম তাহলে আমরা এখানে দ্বিগু বা শুধু দ্বিগু বলি। আর কর্মধারায় তৎপুরুষ কি? তৎপুরুষ হচ্ছে, তুমি খেয়াল করলে দেখবা এখানে একটা বিভক্তি থাকে। বিভক্তি কোনগুলো? আমরা তো বিভক্তি সাধারণত দুই প্রকার পাই, নাম বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। তবে প্রচলিত ব্যাকরণে আমরা কিছু কারক বিভক্তি পড়ছিলাম ছোটবেলায়, মনে করে দেখো। আমরা পড়ছিলাম শূন্য এ অতে, কে রে, দ্বারা দিয়া কর্তৃক, হইতে থেকে চেয়ে, র এর। এই যে বিভক্তিগুলো, এগুলো যদি কোনো ব্যাস বাক্যের মধ্যে থাকে যেটা সমস্ত পদে নাই, যেমন ধর আমি যদি বলি বিলাত ফেরত, আমি যদি বলি হচ্ছে দেখো বিলাত ফেরত, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? বিলাত হতে ফেরত, বিলাত হতে ফেরত। এখানে দেখো একটা বিভক্তি ছিল, হতে বিভক্তি, যেই হতে বিভক্তিটা এখানে নাই। এরকম কিছু যদি তুমি দেখো যে বিভক্তি ছিল যেটা এখানে নাই, সেটাকে তুমি বলবা হচ্ছে তৎপুরুষ সমাস। আর কর্মধারা সমাস যেগুলো, যেমন ধরো ঘর জামাই, এখানে কোনো ধরনের বিভক্তি থাকে না। যেমন ঘর জামাইয়ের ব্যাস বাক্য কি? ঘরে আশ্রিত যে জামাই।
তো এখানে পূর্বপদ হচ্ছে ঘর, পরপদ হচ্ছে জামাই। আমি ঘর জামাই যখন বলি তখন আমি বেসিক্যালি একটা জামাইকে বুঝাই। সো জামাই যেহেতু পরপদ, পরপদ অর্থের প্রাধান্য পাইছে, তাহলে হয় কর্মধারায় হবে, না হয় তৎপুরুষ হবে, না হয় দ্বিগু হবে। শুরুতে সংখ্যা নাই তাই দ্বিগু হবে না, বিভক্তি নাই তাই তৎপুরুষ হবে না, তাহলে আর কি হবে? কর্মধারায়। আর এটাতে বিভক্তি আছে তাই এটাকে আমরা বলছি তৎপুরুষ। তাহলে আবার একটু রিপিট করি, আমরা কি পড়লাম? আমরা বলছি সমাসের যে প্রকারভেদগুলো সেগুলো আমরা মনে রাখবো কিভাবে? আমরা দেখব যে এখানে যে সমস্ত পদটা আছে সেই সমস্ত পদটা কোন পদের অর্থের প্রাধান্য দেয়। যদি দেখি উভয় পদের অর্থের প্রাধান্য দিছে আমরা বলবো দ্বন্দ্ব। যদি আমরা দেখি কোনো পদেরই প্রাধান্য দেয় নাই আমরা বলবো হচ্ছে বহুব্রীহি। যদি আমরা দেখি পূর্ব পদের অর্থের প্রাধান্য দিছে আমরা বলবো অব্যয়ভাব। যদি আমরা দেখি পরপদের অর্থের প্রাধান্য দিছে তাহলে এই তিনটার কোনো একটা। এখন এই তিনটা আলাদা করব কেমনে? পরপদের প্রাধান্য দিয়ে শুরুতে এরকম চৌরাস্তা সংখ্যা যদি থাকে তাহলে দ্বিগু, যদি বিভক্তি থাকে তাহলে তৎপুরুষ, বিভক্তি না থাকলে কর্মধারায়। এখানে তোমাদের জন্য যথেষ্ট পরিমাণে এক্সাম্পল আমরা রাখছি, সেই এক্সাম্পলগুলো একটু দেখবা তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। যেমন দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে কি? উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। এরকম দ্বন্দ্বেরও বেশ কিছু এক্সাম্পল হয়। যেমন ধরো মিলনার্থক দ্বন্দ্ব। মিলন মানে কি? ধরো মাসি পিসি, তারা একই জিনিস না কিন্তু তাদের মধ্যে একটা মিলনের ব্যাপার। বিরোধ মানে কি? দা কুমড়া, দা কুমড়ার যে সম্পর্ক এটাকে তো আমরা বিরোধের সম্পর্ক বলি। এরকম সমার্থক কিরকম? হাট যা বাজারতা, ঘর যা দুয়ারতা, কল যা কারখানাতা। এরকম বিভিন্ন ধরনের দ্বন্দ্বের এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমরা একটু পড়বো। এখানে আরো কিছু দ্বন্দ্ব দেওয়া আছে, যেমন অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব মানে কি? যে দ্বন্দ্বতে তোমার বিভক্তিটা লোপ পাবে না। যেমন এখানে এ বিভক্তি আছে, দেখো দুধে ভাতে, এই এ বিভক্তিটা ব্যাস বাক্যতেও আছে, সমস্ত পদেও আছে, লোপ পায় নাই। অলুক কথাটার মানে হচ্ছে লোপ পায় না। মনে রাখবা, কি পায় না? লোপ পায় না। সো এখানে কি পায় নাই? লোপ পায় নাই। প্রত্যেকটাতে দেখো দেশ বিদেশ হয় নাই, দেশে বিদেশে। হাতে কলমে হইছে, হাত কলম হয় নাই। সো এটা একটু খেয়াল করতে হবে। এরপর বহুপদী দ্বন্দ্ব, অর্থাৎ তিনটা থাকবে, একের অধিক পদ থাকবে, একশেষ দ্বন্দ্ব, এই যে সে তুমি আমরা আমাদের। এরপর কর্মধারের কিছু প্রকারভেদ আছে। মধ্যপদলোপী, মধ্যপদলোপী মানে হচ্ছে মাঝখানের পদটা লোপ পাবে। কিরকম? ধর আমি যখন বলি ঘরে আশ্রিত যে জামাই, এখানে কি হয়েছে? এই যে এই মাঝখানের পদগুলো লোপ পায়া আমার শব্দটা তৈরি হয়েছে ঘর জামাই। তাহলে শব্দটা আমার তৈরি হয়েছে কোত্থেকে? মাঝখানের পদটা লোপ পেয়ে। তো মাঝখানের পদ লোপ পাইলে সেটাকে আমরা বলি হচ্ছে মধ্যপদলোপী। ওকে, এরপর হচ্ছে রূপক। রূপক মানে হচ্ছে অভিন্নতা কল্পনা করা। অভিন্নতা, অভিন্নতা মানে কি? তুমি যখন দুইটা জিনিসকে সেম চিন্তা করবা, নট সিমিলার, সেম, দুইটা জিনিসকে একই চিন্তা করবা, তখন তুমি সেটাকে বলবা হচ্ছে রূপক কর্মধারয় সমাস বা একই কল্পনা করার যে সমাস সেটা। যেমন ধরো আমি যখন বলি মন মাঝি, এটার ব্যাস বাক্য কি? মন রূপ মাঝি। সো আমি এখানে বুঝাচ্ছি যাহাই হচ্ছে মাঝি তাহাই হচ্ছে আমার মন। কিভাবে? মাঝি যেরকম নৌকার গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে, আমার মন দ্বারাও আমি কি করব না করব সেটা নিয়ন্ত্রিত হয়। তাহলে যাহাই মন তাহাই হচ্ছে মাঝি। সো মন রূপক কর্মধারয় সমাসে মনে রাখবা দুইটা পদের মধ্যে সেম কল্পনা করা হয় বা অভিন্নতা কল্পনা করা হয়। তাহলে আমরা বাকি দুইটা একটু দেখি, উপমান কি আর উপমিত কি। উপমান কর্মধারায় হচ্ছে যখন দুইটা বস্তুর মধ্যে, উপমান এবং উপমিত হচ্ছে এই দুইটার মধ্যে কি করা হবে? এখানে দুইটা বস্তুর মধ্যে তুলনা করা হবে। যদি তুলনাগুলোর মধ্যে তুমি দেখো কোনো সাধারণ বৈশিষ্ট্য আছে, সাধারণ বৈশিষ্ট্য আছে, তখন তুমি সেটাকে বলবা উপমান কর্মধারায়। আর যদি দেখো কোনো সাধারণ বৈশিষ্ট্য নাই তাহলে তুমি বলবা সেটাকে উপমিত কর্মধারায়। সাধারণ বৈশিষ্ট্য নাই। আরেকটা জিনিস তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাসে যে দুইটা পদ থাকবে, একটা হবে তোমার নাউন আর একটা হবে তোমার অ্যাডজেক্টিভ, মানে একটা বিশেষ্য আর একটা বিশেষণ। কিন্তু উপমিত কর্মধারায় তোমার দুইটাই হবে হচ্ছে নাউন, মানে দুইটাই হবে বিশেষ্য। আমরা একটু এক্সাম্পল দেখি তাহলে বুঝবা। ধরো তুষার শুভ্র, তুষার শুভ্র, সেটার ব্যাস বাক্য হচ্ছে তুষারের ন্যায় শুভ্র। এখন এখানে আমরা কি করছি? তুষারের সাথে শুভ্র কোনো কিছুকে তুলনা করছি। সো এরকম যখন আমরা তুলনা করি, তুলনা করলে সেটা হয়তো উপমান হবে, না হয় সেটা
উপমিত হবে, ঠিক আছে? হয় উপমান হবে, না হয় সেটা উপমিত হবে। এখন এটা উপমান হবে নাকি উপমিত হবে সেটা আমরা বের করবো কেমনে? আমরা বলছি একটা নাউন হবে আর একটা অ্যাডজেক্টিভ হবে, আর সাধারণ বৈশিষ্ট্য থাকবে। তাহলে দেখো তো, আমি যখন সাদা কোনো কিছু দেখে বলতেছি এটা তুষারের মতো শুভ্র, তার মানে এই দুইটা বস্তুর মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য বা ম্যাথে যেরকম আমরা কমন নেই, এরকম একটা কমন নেওয়ার জিনিস আছে না? ধরো আমি বললাম যে এই কালিটা হচ্ছে সাদা, এই কালিটা তুষারের মতো সাদা, তাহলে এই কালির সাথে তুষার বা বরফের একটা সাদৃশ্য আছে না? কি সাদৃশ্য? এটাও সাদা, তুষারটাও সাদা, তাহলে এখানে কি আছে? কোন একটা সাধারণ বৈশিষ্ট্য আছে। সাধারণ বৈশিষ্ট্য থাকলে আমরা কি বলছি? উপমান। আচ্ছা, আরেকটা আমরা বলছি একটা হবে নাউন আর একটা হবে অ্যাডজেক্টিভ। দেখো, তুষার হচ্ছে আমার বরফ মানে নাউন, শুভ্র, এই শুভ্রটা কি? আরেকটা জিনিসের সম্পর্কে পরিচয় দিচ্ছে, আরেকটা জিনিসের রং বর্ণনা করতেছে, তাহলে শুভ্র হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে একটা নাউন একটা অ্যাডজেক্টিভ, কমন ক্যারেক্টারিস্টিক্স আছে উপমান কর্মধারায়। তাহলে উপমিত কোনটা? আমি যখন বলি চাঁদ মুখ, এখানে চাঁদের সাথে মুখকে যখন আমি তুলনা দেই তাদের মধ্যে কোনো কমন ক্যারেক্টারিস্টিক্স নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে দেখো চাঁদও একটা নাউন, মুখও একটা নাউন, তাহলে এটা হচ্ছে আমাদের উপমিত কর্মধারয় সমাস। এরকম সকল এক্সাম্পলকে খেয়াল করবা, নাউন অ্যাডজেক্টিভ এবং নাউন নাউন দিয়ে চিন্তা কর, দেখবা যে ইজিলি পারতেছো। এখানে বেশ কিছু কর্মধারের এক্সাম্পল দেওয়া আছে, মধ্যপদলোপী, তারপরে হচ্ছে উপমান, উপমিত, প্রত্যেকটা খেয়াল করবে। দেখো ফুলও নাউন, কুমারীও নাউন, পুরুষও নাউন, সিংহ নাউন, কথাও নাউন, অমৃত নাউন, কাজল হচ্ছে আমাদের নাউন, কালো হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কারণ কালোটা কোনো কিছুর বর্ণের পরিচয় দিচ্ছে। এরকম যতগুলো এক্সাম্পল তুমি পাবা প্রত্যেকটাই দেখবা নাউন অ্যাডজেক্টিভ এবং কমন নেওয়া যায়। রূপক কর্মধারয় সমাসের এক্সাম্পল আছে যেটা আমরা অলরেডি একটা বলছি, বাকিগুলো একটু আমরা দেখে নিব। তৎপুরুষ সমাসের বেশ কিছু প্রকারভেদ দেওয়া আছে, মনে রাখবা যেই বিভক্তি লোপ পাবে সেই বিভক্তির নামে নামকরণ করা হবে। যেমন আমরা যদি বলি কে রে, এটা দ্বিতীয় বিভক্তি, তাহলে তুমি বলবা দ্বিতীয় তৎপুরুষ সমাস, এরকম করে আর কি। যেমন ধরো দুঃখকে অতীত, সো এখানে দেখো কে বিভক্তি আছে, এই জন্য আমরা এটাকে বলছি দ্বিতীয় তৎপুরুষ। কেন? কারণ দ্বিতীয় বিভক্তিটা হচ্ছে কে রে। তৃতীয় বিভক্তি কি? দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, সো এখান থেকে দেখো তো দ্বারাটা লোপ পাইছে, এই জন্য এটা তৃতীয় তৎপুরুষ সমাস। চতুর্থী কি? কে রে, এটাও কে রে, কিন্তু এই কেরেটা হচ্ছে সম্প্রদান কারকের কেরে, মানে তুমি এখানে এমন কে গুলো ব্যবহার করবা যেটা তুমি আবার ফেরত পাবা না। যেমন তুমি যখন একটা গুরুকে ভক্তি করো, টিচারকে যখন তুমি সম্মান করো, সেই সম্মান তো তুমি আবার ফেরত পাওয়ার আশায় করো না, কিন্তু এখানে যে ব্যাপারগুলো থাকে দুঃখতীত, দীর্ঘস্থায়ী, এখানে এরকম কোনো ব্যাপার নাই। তাহলে চতুর্থী গুলো হচ্ছে ওই যে সম্প্রদান কারক বা সত্য ত্যাগ করে দেওয়ার একটা ব্যাপার এখানে থাকে। পঞ্চমীতে হচ্ছে হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, এই বিভক্তিগুলো লোপ পাবে। ষষ্ঠীতে তাহলে র এবং এর বিভক্তি লোপ পাবে। সপ্তমীতে হচ্ছে এ অ তে, এগুলো লোপ পাবে, এ অ তে, এই বিভক্তিগুলো লোপ পাবে। অলুক তৎপুরুষ কোনো কিছু লোপ পাবে না। উপপদ তৎপুরুষ, এখানে একটা কৃদন্ত পদ থাকবে, কৃদন্ত পদ মানে হচ্ছে এখানে একটা ক্রিয়াপদকে দেখানোর চেষ্টা করা হবে, ফার্স্টে বিশেষ্য তারপর হচ্ছে ক্রিয়াপদ। তারপর নয় তৎপুরুষ, নয় কথাটা যেখানেই পাও মনে রাখবা নেতিবাচক কিছুকে বুঝাবে, যেমন ধরো অকেজ মানে কোনো কাজের না, অনাচার কোনো আচার নাই, এরকম। তারপরে আসো বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস কি? আমরা একটু আগে পড়ছি যে বহুব্রীহি সমাস হচ্ছে যেটা পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে বোঝায়। সো অন্য কিছুকে বোঝানোর মধ্যে সমানাধিকরণ হইতে পারে। সমানাধিকরণে খেয়াল করবা যে আমাদের দুটোই হবে হচ্ছে তোমার মানে নাউন এবং অ্যাডজেক্টিভের একটা এখানে সিমিলারিটিস থাকবে। ব্যাধিকরণ দেখো দুটোই তোমার হচ্ছে কি? নাউন। সো 80 এবং 20, 80তে 20 যার, 80-20 বলতে সাপকে বুঝায়, দাঁতকেও বুঝায় না, বিষকেও বুঝায় না, সাপ অন্য পদ, এরকম অন্য পদ প্রাধান্য পাইছে বহুব্রীহি সমাস। তারপর আসে ব্যতিহার। ব্যতিহার মানে হচ্ছে ক্রিয়ার পারস্পরিকতা, ক্রিয়ার পারস্পরিকতা। সো দেখো হাতাহাতি, হাতাকেও বুঝায় না, হাতিকেও বুঝায় না, একটা লড়াইকে বুঝায়, অন্য কিছুকে বুঝাইছে বহুব্রীহি সমাস। এখন হাতাহাতি কি একটা মানুষ একা একা করতে পারে? না, দুজন মিলে করতে হয়। এরকম ক্রিয়া যদি দুজন মিলে করতে হয় সেগুলোকে আমরা বলি ব্যতিহার। নয় মানে নেতিবাচক বুঝাবে, সো নেতিবাচক বুঝাইছে। অলোক মানে লোপ পাবে না, মধ্যপদলোপী মানে মাঝখানের পদটা লোপ পাবে। প্রত্যয়ান্ত মানে হচ্ছে শেষে প্রত্যয় থাকবে, দেখো এক চোখা, শেষে একটা আ প্রত্যয়, এখানে শেষে একটা ও প্রত্যয়। নিপাতনের সিদ্ধ, নিপাতনের সিদ্ধ সন্ধির মতো, এগুলো একদমই কোনো নিয়ম মানে না, এগুলোকে আমরা মুখস্থ করে ফেলি। এখানে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি, এই তিনটার মধ্যে আমাদেরকে কি করা আছে?
পার্থক্য দেওয়া আছে যে তিনটার কোনোটাতে আমাদের বিভক্তি লোপ পাবে না, কিন্তু দ্বন্দ্বতে উভয় পদের অর্থের প্রাধান্য পাবে, উভয় পদ। অলুক তৎপুরুষে পরপদ, আর অলুক বহুব্রীহিতে অন্য পদ। যেমন আমরা যখন বলি হাতে ছড়ি, হাতকেও বুঝাই না, ছড়িকেও বুঝাই না, একজন অন্ধ ব্যক্তিকে বুঝাই, বহুব্রীহি সমাস। তারপর এখানে সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগুর মধ্যে পার্থক্য দেওয়া আছে, কারণ সংখ্যাবাচক বহুব্রীহিতেও পূর্বপদের সংখ্যা হয়, দ্বিগুতেও পূর্বপদের সংখ্যা হয়, কিন্তু পার্থক্য হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি অন্য কিছুকে বোঝায়, অন্য কিছু, আর দ্বিগু কর্মধারায় যেটা সেটা বোঝায় পরপদকে। তো এটা একটু খেয়াল রাখবা। দ্বিগু সমাসের এক্সাম্পল দেওয়া আছে, নয় তৎপুরুষ নয় বহুব্রীহির এক্সাম্পল দেওয়া আছে, এটাতে পরপদ প্রাধান্য পাবে, আর এখানে হচ্ছে অন্য পদ। অজ্ঞান বলতে আমরা অকেও বুঝাই না, জ্ঞানকেও বুঝাই না, একটা ব্যক্তিকে বুঝাই যে সেন্সলেস হয়ে গেছে, জ্ঞান নাই, এরকম। তারপর অব্যয়ভাব সমাসের কিছু এক্সাম্পল দেওয়া আছে, অসংখ্য এক্সাম্পল তোমাদের জন্য এখানে আছে, সো এক্সাম্পলগুলো একটু প্র্যাকটিস করবা, তাইলে হচ্ছে বুঝবা যে আসলে পারতেছো নাকি পারতেছো না। হাট বাজার, হাট বাজার কি সমার্থক শব্দ না? হাট মানে যা, বাজার মানেও তা, সো এটাকে আমরা বলতে পারি সমার্থক শব্দযোগে গঠিত যে সমাস, সেটা সমার্থ। এরপর মধ্যপদলোপী কর্মধারায় স্মৃতিসৌধ, এটার ব্যাস বাক্য কি? স্মৃতি রক্ষার্থে সৌধ, তার মানে তোমার মাঝখানের পদটা লোপ পাইছে। এখানে দেখো এটা রূপক, এটাও রূপক, আর এটা হচ্ছে উপমিত। সর্বনাশ করে যে, ব্যাস বাক্যটি কোন সমাস? তাহলে সর্বনাশ করে যে তাকে আমরা কি বলি? সর্বনাশী। সো এখানে একটা ক্রিয়া পাইছো, এরকম ক্রিয়া পাইলেই সেটাকে বলবো উপপদ। তপবন, তপবন প্রেমিক রবীন্দ্রনাথ, তপবন, তপের বন, র এর চতুর্থী তৎপুরুষ, কে রে, সরি কে রে, তপকে। ওকে, কোনটা আরেকবার বুঝাবো? যে জিয়াদ বলো। মিলনার্থ হবে না। কেন মিলনার্থ হবে না? কারণ হাট এবং বাজার এদের মধ্যে মিলনের সম্পর্ক না। তুমি মা বাবা চিন্তা করো, তারা কিন্তু সমার্থক না, কিন্তু হাট বলতে তুমি যাবে, তুমি যদি বলো আমি বাজারে যাই, তুমি যদি বলো আমি হাটে যাই, একই জিনিসকে বুঝাচ্ছে না? তো সমার্থ মানে কি? সিনোনিম। সো হাটের সমার্থক শব্দ হিসেবে তুমি কি বাজারকে ব্যবহার করতে পারো নাকি পারো না? যদি পেরে থাকো তাহলে এটার অ্যান্সার তোমার সমার্থই দিতে হবে, আর কিছু দেওয়া যাবে না। ঠিক আছে, অনেক এক্সাম্পল আছে, একটু প্র্যাকটিস করতে হবে। এরপরে আসো পারিভাষিক শব্দ, এটা ভোকাবুলারির জিনিস, এটা তোমাকে মুখস্থ করতে হবে। অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো ধরে একটু মুখস্থ করবা। তবে একটু বলে রাখি, পারিভাষিক শব্দ মানে কিন্তু ওয়ার্ড মিনিং না। পারিভাষিক শব্দ হচ্ছে তুমি যখন কোন একটা ওয়ার্ডকে কোন একটা স্পেসিফিক কোনো ক্ষেত্রের জন্য ফিক্সড করে দিবা। যেমন ধরো আমি যদি বলি উপসর্গ, উপসর্গ একটা পারিভাষিক শব্দ। বাংলা ব্যাকরণে উপসর্গ দ্বারা বোঝায় যেটা শব্দের আগে বসে, কিন্তু তুমি যখন একটা ডাক্তারের কাছে যাবা তখন তুমি যখন বলো যে উপসর্গ, তখন ডাক্তার বুঝবে রোগের লক্ষণকে। তার মানে একটা শব্দ এক একটা ক্ষেত্রে এক একটা ডিসিপ্লিনে গিয়ে এক একটা মিনিং দেয়, এবং এটাকে বাংলায় মিনিংটা ফিক্সড করে দেওয়া হয়, সেটাকে আমরা বলি হচ্ছে পারিভাষিক শব্দ। তোমরা ইন্টারে অনেক পারিভাষিক শব্দ পড়ছো, এবং এখানেও তোমাদের পরীক্ষার জন্য অসংখ্য পারিভাষিক শব্দ দেওয়া আছে, সেগুলো একটু তোমাদেরকে কি করতে হবে? একটু মুখস্থ করতে হবে। একদিনে সব মুখস্থ করতে পারবা না, প্রতিদিন যদি তুমি 5টা করে পড়ো পারিভাষিক শব্দ, তাহলে তোমার 7 দিনে 35টা শেষ হবে, আরো 7 দিনে আরো 35টা, তাহলে মনেও থাকবে এবং পড়াটা প্যারাও লাগবে না। তুমি যদি মনে করো আমি একদিনে সব পারিভাষিক শব্দ পড়ে ফেলবো, তাহলে প্রথম কথা তোমার কিছু মনে থাকবে না, দ্বিতীয় কথা হচ্ছে তোমার জন্য ব্যাপারটা কঠিন হবে। তাহলে প্রতিদিন কিছু কিছু করে 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 আমাদের ভোকাবুলারি পড়তে হয়। তো তোমরা এখানে এ থেকে শুরু করে জেড পর্যন্ত অসংখ্য পারিভাষিক শব্দ আছে, একটু হচ্ছে এগুলো একটু দেখে নিবা। ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের কিন্তু স্লাইডটা দিয়ে দেওয়া হয়। পারিভাষিক শব্দতে বোঝানোর কিছু আসলে নাই। বিগত বছরের কিছু প্রশ্ন দেখো। প্রেজুডিস, এটা আমাদের এখনকার সাথে মিলে বিধায় এটা রাখা হয়েছে। প্রেজুডিস মানে হচ্ছে সংস্কার। কপিরাইট, কপিরাইট যখন আমরা বলি যে ও তো কোন একটা কিছুতে কপিরাইট করছে, মানে বইয়ে এটা যে ওর বই, সে গ্রন্থের সত্ত্বাধিকার মালিকানা দাবি করছে। পাবলিক সেক্টর, পাবলিক সেক্টর মানে কি? পাবলিক মানে হচ্ছে জনগণ, তো জনগণের খাত বলতে মনে চায়, কিন্তু এটা বেসিক্যালি সরকারি খাতকে বোঝায়। বিউটি স্লিপ, বিউটি স্লিপ মানে হচ্ছে প্রথম রাতের যে ঘুমটা, সেটাকে আমরা বলি হচ্ছে বিউটি স্লিপ। ওকে, লিখিত, আমরা যখন গল্প গদ্যগুলো আলোচনা করছি তখন আমরা লিখিত নিয়ে অনেক কথাবার্তা বলছি। আর ব্যাকরণ
লিখিত লিখিতর মধ্যে অনুবাদ একটা টপিক আজকে আমাদের পড়ে। সো অনুবাদের ক্ষেত্রে মোটামুটি জানো নিশ্চয়ই যে অনুবাদ দুই রকমের হয়, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। আক্ষরিক অনুবাদ মানে হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড তুমি বাংলা করা যেটা সেটা, আরেকটা হচ্ছে ভাবানুবাদ। ভাবানুবাদ মানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রভার্ব, যেমন আমি যদি বলি দিস ইজ নট মাই কাপ অফ টি, এখন তুমি যদি এটার বাংলা করো এটা আমার চায়ের কাপ নয় বা আমার কাপের চা নয়, তাহলে তো হবে না। তোমাকে এখানে বুঝাইতে চাইছে এই কাজটা আমার দ্বারা সম্ভব না। সো এই যে এই কাজটা আমার দ্বারা সম্ভব না, এটা হচ্ছে এটার ভাবানুবাদ। আর এই কাপটা এটা আমার চায়ের কাপ নয়, এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। এখন তোমাকে একটা প্যাসেজ পড়ে বুঝতে হবে এই প্যাসেজটায় তুমি কি বাই ওয়ার্ড মিনিং বের করবা নাকি এটার ডিটেলস ইন্টারনাল মিনিং বের করবা, এটা হচ্ছে বিষয়। সো এটাও মোটামুটি একটা প্র্যাকটিসের বিষয়। বিগত প্রশ্ন দেখবা এবং যত বেশি তুমি হচ্ছে অনুবাদ প্র্যাকটিস করবা, যত বেশি তুমি রিটেন প্র্যাকটিস করবা, তুমি ততই বেশি হচ্ছে রিটেনে ভালো করতে পারবা। সো প্র্যাকটিস করার জন্য অনেকগুলো প্রশ্ন রাখা আছে, একটু দেখে নিও। ভাব সম্প্রসারণের জন্য অনেক প্র্যাকটিস দেওয়া আছে বিগত বছরে, সেই প্র্যাকটিসগুলো একটু দেখে নিবা, মানে নিজের একটু করবা। এবং অবশ্যই বাসায় প্র্যাকটিস করাটা জরুরি। তোমাদেরকে একটা ঘটনা বলি, ধরো আমরা সবাই জানি ক্রিকেট কিভাবে খেলে, রাইট? ক্রিকেট খেলার নিয়ম কি? তোমায় একটা ব্যাট নিবা, ব্যাটটা হাত দিয়ে ধরবা, তোমার কাছে বল আসবে, তুমি মারবা। বল করার নিয়ম কি? বলটাকে এরকম করে মারা। কিন্তু তোমাকে যদি এখন আমি বাংলাদেশ ক্রিকেট টিমে দিয়ে দেই, তাহলে তুমি কিন্তু এখানে এমন না যে খুব ভালো একটা স্কোর করে বের হয়ে আসতে পারবা না। কেন পারবা না? কারণ তুমি নিয়ম জানো ঠিকই, কিন্তু তুমি ক্রিকেট খেলে অভ্যস্ত না। তুমি জানো ক্রিকেট, তুমি প্র্যাকটিস করো নাই, ক্রিকেটের পিছনে তুমি সময় দাও নাই। তাহলে এখানে ভালো করবে কারা? যারা এটাতে সময় দিছে, যারা এটাতে প্র্যাকটিস করছে। তোমার রিটেন টপিকটাও তাই। তুমি যদি রিটেনের সময় না দাও, রিটেন যদি তুমি প্র্যাকটিস না করো, তাহলে তুমি যদি বলো আমি তো রিটেনে ভালো নাম্বার পাই না, রিটেন পারি না, এই ঘ্যান ঘ্যান করে কোনো লাভ নাই। তোমাকে অবশ্যই প্রতিদিন একটা নির্ধারিত সময় রাখতে হবে দিনের মধ্যে, যেই টাইমে তুমি রিটেন প্র্যাকটিস করবা। যারা বাংলার অ্যান্সার করবা তারা বাংলা, যারা ইংলিশ অ্যান্সার করবা তারা ইংলিশ। যে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট টাইম আমি রিটেন প্র্যাকটিস করব। তাহলে যেটা হবে, তুমি চর্চার মধ্যে থাকবা, যে জিনিসটা আসবে সেটাকে ফ্লুয়েন্টলি এক্সপ্রেস করতে পারবা। নাহলে হবে এরকম যে তুমি জানো কি লিখতে হবে, কিন্তু সেটাকে ছোট্ট জায়গার মধ্যে গুছায় আনতে পারতেছো না। কারণ তোমাকে তো এখানে উদ্দীপকের মতো, এইচএসসির মতো বিশাল বড় একটা জায়গা দিবে না, একটা ছোট সীমিত জায়গা দিবে। তোমাকে একটা কন্ডিশন দিয়ে দিবে যে 2 বাক্যের মধ্যে লেখো, 3 বাক্যের মধ্যে লেখো। সো তুমি যদি সংক্ষিপ্ত করে গুছায় লিখে আনার তোমার প্র্যাকটিস যদি না থাকে, তাহলে তুমি রিটেনে ভালো করতে পারবা না। এবং প্রতি বছর অনেক স্টুডেন্ট এমসিকিউতে অনেক ভালো করে, কিন্তু রিটেনে হচ্ছে ফেল করে, রিটেনে ভালো করতে পারে না। এটা রিজন হচ্ছে এটাই যে তারা রিটেনটা প্র্যাকটিস করে নাই, নিজে লিখে নাই, খালি পড়ছে কিন্তু লিখে নাই। সো লেখাটা জরুরি, তোমার বানান ঠিক থাকা জরুরি। তোমার হাতের লেখা একটু খারাপ হইতে পারে, কিন্তু তোমার লেখা যাতে বোঝা যায়, বানান যাতে ভুল না হয়, পাংচুয়েশন মার্ক যাতে ঠিকঠাক থাকে, এটা যদি খেয়াল রাখতে পারো, ইনশাল্লাহ তোমরা হচ্ছে কি করতে পারবা, রিটেনে একটা ভালো নম্বর ক্যারি করতে পারবা। সো ফার আজকের মতো ক্লাস এখানেই। দীর্ঘ একটা ক্লাস ছিল, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের যে পিডিএফটা, সেই পিডিএফটা পেয়ে যাবা। পিডিএফটা হচ্ছে আপলোড করে দেওয়া হবে, একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা নুরা, এটা তো এখানে বলা পসিবল না আপু, এটা কখনো যদি তোমার সাথে আমার পার্সোনালি দেখা হয় বা কথা হয় তখন বলতে পারবো। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।